আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমার ক্লাসটা সকাল 10টার দিকে হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, আমার একটু মাথায় ছিল না। এই কারণে পরে যখন সকালবেলা মনে হলো তো তোমাদের পরীক্ষা আছে, তখন আর আমি ক্লাসটা নিইনি। এখন ওই ক্লাসটা আমি এখন কি করব, তোমাদের রেকর্ডের আকারে দিচ্ছি। এখন তোমরা কি করবা, পরীক্ষা শেষে যখন তোমার ফ্রেশ হবা, ফ্রেশ হওয়ার পর আমাদের এই ক্লাসটুকু দেখে ফেলবা। হ্যাঁ, আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো। তোমরা একটু ক্লাসগুলো করে ফেলবা। করে ফেলার পর আমাদের নেক্সট দিন বা নেক্সট ক্লাসে যেটা আছে তোমার রুটিন অনুযায়ী, সেই রুটিন অনুযায়ী তখন ক্লাস হবে। ক্লাসের তার ঠিক 15 মিনিট আগে আমি তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়ে দেবো। সেই কোশ্চেন থেকে তোমরা পরীক্ষাগুলো দিয়ে দিবা। ওকে? আচ্ছা, আমি আগের দিন মনে হয় দেখছিলাম, ফলো করছিলাম, তোমাদের পরীক্ষা অনেকে দাওনি যদিও। এখন যারা পরীক্ষা দাওনি আমি তাদেরকে বলছিলাম, স্ট্রিক্টলি বলে দিচ্ছি তোমরা পরীক্ষাটা দিয়ে ফেলো। ওকে? আমি হয়তোবা এই ক্লাস শেষে তোমাদের যখন পোস্ট হবে, মানে আগের এই ক্লাসটা যখন পোস্ট হবে তার আগে আগে আমি তোমাদের জন্য এক্সামের আবার সময়টা একটু বাড়াই দেবো তোমাদের। তোমরা একটু এক্সামটা দেওয়ার চেষ্টা করিও। ওকে? আচ্ছা, এখন আমরা বেশি কথা বলবো না, আমরা এই চ্যাপ্টারে যাবো। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে কাজ শক্তি এবং ক্ষমতা। চ্যাপ্টার কি আমাদের? কাজ শক্তি এবং ক্ষমতা। এখন কাজ শক্তি ও ক্ষমতায় আমরা কি দেখতে হবে, প্রথমে কাজ জিনিসটা কি সেই জিনিসটা একটু বুঝি। কাজ কি বা কাজের সংজ্ঞা কি তোমরা জানো? W=F(s), তাই না? W= তোমরা কি জানো? W=F.s। তোমরা মেনলি এটাই জানো, W= কি? F.s, এবং ডট গুণফল করে তুমি এরকম পাও F(s cos θ)। হ্যাঁ, তুমি সুন্দর করে এরকম পাইতে। এখন এই জিনিসটাকে তোমরা কিভাবে বলতা? দুইভাবে তোমরা বলতা। সেটা হচ্ছে তোমার F(s cos θ), অথবা তুমি কখনো কখনো এটাকে এইভাবে লিখতে পারো F cos θ to s। হ্যাঁ, খেয়াল করো এই দুইটা মানে কি, কোনটার মানে আমরা কি বলবো। এখন খেয়াল করবো, তুমি দেখো উপাংশ পড়ছিলা, তুমি ভেক্টরে পড়ছিলে উপাংশ বা অংশ যেটাকে বলি আমরা, লম্ব অভিক্ষেপ। এখন দেখো তো, এখন খেয়াল করবো এখানে তো কি দেওয়া হলো, দেখো এই যে তোমার এখানে একটা মনে করো এটা একটা ভেক্টর পি, ভেক্টর কি আমাদের পি। এই পি ভেক্টরটা দেখো, এই যে ধরো এটা তোমার কিউ, দেখো কিউ এর উপর একটা অভিক্ষেপ তৈরি করে। এই অভিক্ষেপটা তোমার এই অংশটুকু, এটা থেকে এই অংশটুকু তোমার, এটা যদি থিটা হয় তুমি এটাকে বলতে পি কস থিটা, তাই না? কি বলতো এটাকে? পি কস থিটা। দেখো দেখো এই পি কস থিটা আসলে কি ছিল? পি কস থিটা ছিল তোমার, পি কস থিটা ছিল কি কিউ এর উপর, কি বলছে এটাকে, কিউ ভেক্টরটা যে ছিল সেই কিউ ভেক্টরের উপর দেখো পি এর একটা উপাংশ বা অভিক্ষেপ, পি এর উপর একটা অভিক্ষেপ, তাই না? বলতে পারো তোমরা কি বলতে আমি, দেখো কিউ এর উপর পি এর একটা অংশ হচ্ছে কি আমাদের পি কস থিটা, কিউ এর উপর পি এর একটা অংশ। ঠিক সেম, তাহলে পি কস থিটা কি? পি কস থিটা হচ্ছে তোমার কিউ এর উপর পি এর অংশ, তাই না? অথবা এটাকে বলি আমরা উপাংশ, অথবা তুমি বলতে পারো অভিক্ষেপ। তুমি যাই বলো একই কথা আপাতত। খেয়াল করবো, এখন তুমি এটা তাহলে এখান থেকে দেখো প্রথম যে জিনিসটা তুমি লিখছো, তাহলে এই জিনিসটাকে তুমি কি বলবা? বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, হ্যাঁ পরেরটা কি দেখো তো, পরেরটা হচ্ছে তোমার সরণের দিকে, খেয়াল করবা যেটা ছিল সরণের দিকে বলের উপাংশ ইন্টু সরণ। ঠিক আছে, মোটামুটি তোমাদের বলের কাজের সংখ্যাটা ছিল তোমার এটা। হ্যাঁ, তুমি এটা এভাবে বলতে পারো কাজের সংখ্যা, এইভাবে বলতে পারো কাজের সংখ্যা। এখন আমাদের বইগুলোতে লেখা আছে কাজ কত প্রকার, কাজের প্রকারভেদ, সেই প্রকারভেদটা একটু জানতে হবে আমাদের এখান থেকে। কাজের প্রকারভেদ কয় প্রকার তুমি জানো? কাজ তোমার ধনাত্মক হইতে পারে, পজিটিভ কাজ তোমার নেগেটিভ হইতে পারে, নেগেটিভ কাজ, অথবা তুমি জানো শূন্য কাজ, তাই না? শূন্য কাজ, এই কয়টা জিনিস তুমি জানো। তাহলে পজিটিভ কাজ, নেগেটিভ কাজ এবং শূন্য কাজ। পজিটিভ কাজ কি? পজিটিভ কাজ কখন হয় খেয়াল করবো, দেখো কাজটা তোমার মূলত কার উপর নির্ভর করতেছে? কস থিটার উপর, তাই না? কাজটা কার উপর নির্ভর করতেছে? কস থিটার উপর। এখন কস থিটার মান কত থেকে কত হইতে পারে? -1 থেকে 1 পর্যন্ত। কস থিটার মান কত পর্যন্ত হয়? কস থিটার মান তুমি জানো, কস থিটার মান
-1 থেকে 1 পর্যন্ত cos θ মান কত হয় -1 থেকে 1 মান। এখন কথা হলো ওই -1 থেকে বা তুমি পজিটিভ যদি চাও তাহলে তোমাকে কি করতে হবে 1 থেকে ওই যে cos θ মান কি হয়ে যায় 1 থেকে ছোট বা 1 এর সমান 1 এর সমান বা 1 এর থেকে ছোট, অথবা তুমি ছোট বলে কত দূর পর্যন্ত হইতে পারে 0 থেকে ছোট, তাই না? 0 আচ্ছা cos 0 ডিগ্রি, তাই না? হ্যাঁ এটাই এরকম 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে, তাই না? 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে তোমার যে পজিটিভ যদি তুমি বলো 0 থেকে উল্টা হয়েছে, তাই না? আমি একটু ভালো করে লিখি 0 তার থেকে cos θ বড়, এটা কত দূর পর্যন্ত হতে পারে 1 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? মোটামুটি এইরকম তুমি পাচ্ছ। এখন এই থেকে সেই মানটা থিটার মানটা কত হয় তুমি জানো? এটা তোমার 90 থেকে খেয়াল করো 0 ডিগ্রি থেকে একের থেকে একের সমান অথবা একের থেকে ছোট যাই হোক আমি এখান থেকে বলতে পারি মোটামুটি তুমি যদি বলো 0 থেকে যে থিটার মানটা তোমার 0 থেকে দেখো 0 থেকে এখন কথা হলো দেখো খেয়াল করবা আমি যদি 0 নিই 0 এর মান কি 0 রাখতে পারি আমি? কারণ 0 রাখলে সেটা কি হয়ে যাচ্ছে তোমার 0 রাখলে সেটা তোমার হয়ে যাচ্ছে খেয়াল করবা 0 রাখলে সেটা কি হয়ে যাচ্ছে শূন্য কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করবো আমরা 0 থেকে একটু বড় নিব মানটা, একটু খেয়াল করবা 0 থেকে একটু কি করতে হবে আমাদের 0 থেকে একটু বড় মান নিতে হবে, 0 থেকে একটু বড় মান নিতে হবে। এই মানটা 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে কি করতে হবে আমাদের 0 থেকে একটু বড় মানটা নিতে হবে। এখন ছোট মান নিলেও কিন্তু হবে না, মানটা নিতে হবে কি 0 থেকে বড় এবং 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট হলেও হবে, 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট। তাহলে তুমি কি পাবা একটা পজিটিভ মান পাবা, এই cos θ একটা মান পজিটিভ পাবা, তাই না? তাহলে তুমি বলবা থিটার মান কত থেকে কত হয়, থিটার মান মাথা রাখবা থিটার মান এই যে তুমি থিটার মান যদি তুমি এখানে আমি লিখি থিটার মান 0 ডিগ্রি থেকে শুরু করে সেটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে তুমি কি বলবা কাজটা আমাদের পজিটিভ কাজ, কাজটা কেমন আমাদের পজিটিভ। ঠিক সেম ভাবে তুমি আরেকটা জিনিস এক কাজ করতে পারো, সেটা কি কাজ? সেটা হলো তোমার এই থিটার মান তুমি দেখো 90 ডিগ্রি থেকে যদি বাড়ায় দাও 90 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ 90 ডিগ্রি থেকে থিটার মান কি 90 ডিগ্রিতে থিটার মান বড় এবং সেটা মোটামুটি 180 ডিগ্রি পর্যন্ত যদি হয় তুমি কি পাবা নেগেটিভ পাবা। কত পাচ্ছ তুমি নেগেটিভ পাচ্ছ, ক্লিয়ার হয়েছে? আরেকটা জিনিস হলো তুমি যদি থিটা 90 ডিগ্রি হয়, থিটা যদি তোমার 90 ডিগ্রি হয় তুমি জানো এই অংশটুকু তোমার 0 হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় ওই অংশটুকু কত হবে তোমার 0, থিটা যদি 90 ডিগ্রি হয় অংশটুকু কতটুকু হয় আমাদের 0 ডিগ্রি, তাই না? 0 মান হয়, তাই না? তুমি মাথায় রাখবে পজিটিভ কাজ কখন হচ্ছে, নেগেটিভ মান কখন হচ্ছে এবং শূন্য কাজ কখন হচ্ছে, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। পজিটিভ কাজ, নেগেটিভ কাজ এবং শূন্য কাজ, এই তিনটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার হয়েছে? এখন তোমাকে সুন্দর করে একটা ম্যাথ দিয়েছে তোমাকে, দেখো একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হলো। কি বললাম? একটি মার্বেলকে কি করছে তুমি সুতা বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। এখন খেয়াল করো বৃত্তাকার পথে ঘোরাচ্ছি যখন এভাবে বৃত্তাকার ঘোরাতে পারো অথবা এভাবে ঘোরাতে পারো, তুমি যেভাবে ঘোরাও বৃত্তাকার পথে ঘোরালে ঘটনা কি করে দেখুন খেয়াল করো একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে যদি ঘোরাই, এই একটা বৃত্ত এই পথে তুমি কি করবা কোনো একটা বস্তুকে ঘোরাবা, কোনো একটা বস্তুকে কি করবো আমরা ঘোরাবো। এখন যদি ঘোরাইতে যাও দেখো যদি এই বস্তুকে আমি কি করি কোনো একটা দিকে ঘোরাইলে এটা দেখো এই তুমি প্রতিটা বস্তু দেখো স্পর্শক বরাবর একটা কি পাবা তুমি স্পর্শক বরাবর, দেখো এই স্পর্শক বরাবর তুমি খেয়াল করবা যখন ঘুরাই তোমার সুতাটা টান কাজ করে তোমার এই বরাবর, তাই না? সুতার টান কোন দিকে কাজ করে ভাইয়া? সুতার টান কিন্তু তোমার এইদিকে, সুতার টানটা আছে তোমার এই বরাবর। এই আমি ঘোরাচ্ছি এভাবে ঘোরাচ্ছি, এভাবে যদি ঘোরাও তার সুতা দেখো সুতা এভাবে ঘোরালে তার টান বলটা তোমার এইদিকে এবং সে দেখো বেগটা গতির দিকটা কোন দিকে সরণ কোন দিকে হবে, কারণ সে যাইতে চায়। দেখো আমি যদি এভাবে ঘোরাইতে এখানে এসে ছাড়াই দেয় তাহলে কি হবে এই দিকে চলে যাবে, ঠিক আছে? এখানে যদি ছাড়িয়ে দেয় এই দিকে চলে যাবে, এখানে ছেড়ে দিলে এই দিকে চলে যাবে, তাই না? তুমি দেখো যে পয়েন্টে ছাড়ানো এই বৃত্তের স্পর্শক বরাবর কি হবে তার সরণ হবে, কি হবে সরণটা কোন দিকে হবে তার স্পর্শক বরাবর সরণ। তাহলে তুমি বলবা সরণ হচ্ছে তার এই বরাবর, সরণ হচ্ছে কোন বরাবর এই বরাবর এবং মধ্যবর্তী কোণ কত ভাইয়া? মধ্যবর্তী কোণ তোমার 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত তোমার 90 ডিগ্রি এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি হয় বলো কত হবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তুমি জানো কাজ হয় আমাদের শূন্য কাজ। কাজ কি হয়? শূন্য কাজ। তাহলে তুমি বলতে W = T বল S cos 90 ডিগ্রি cos 90 0, তাহলে তুমি রেজাল্ট পাইছো 0। কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে যদি ঘোরাই, কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘোরাই তাহলে কাজ কত হয়? কাজ হয় আমাদের 0 ডিগ্রি। সেটা তোমার পৃথিবী যেমন সুন্দর চারদিকে ঘুরতেছে সেই ক্ষেত্রেও কাজ 0, চাঁদ কি হচ্ছে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতেছে সেই ক্ষেত্রে চাঁদের কাজ 0। কেন হয়েছে? বৃত্তাকার পথে ঘুরলেই বৃত্তাকার পথে সমবেগে যদি ঘুরে কোনো একটা সমদ্রুতিতে বৃত্তাকার পথে সমদ্রুতিতে কোনো একটা বস্তু যদি ঘুরে তাহলে মাথা রাখবা কাজ কতটুকু হবে তোমার? কাজ হবে তোমার 0। কেন হয়েছে? ওকে, এখন পরে একটা ম্যাথে দেখো তোমাকে কি বলছে
এই যে 30 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 20 মিটার সরাতে কতটুকু কাজ করতে হবে? কি বললাম? 30 নিউটন বল প্রয়োগ করে একটি গাড়িকে 20 মিটার সরাতে হবে। তোমাকে মোটামুটি তোমাকে বলের মান তোমাকে এখানে দেওয়া আছে F, এবং সুন্দর করে S এর মান দেওয়া আছে, এবং কত সরালে কতটুকু কাজ করতে হবে। কন্ডিশন আছে দুইটা। একটা হলো তোমার একটা মেয়াদ আছে তোমার কোথায়, একটা মেয়াদ বলছে তোমার সমান্তরাল, রাস্তার সমান্তরাল। খেয়াল করো, বল রাস্তার সমান্তরাল। তার মানে কি? তার মানে তুমি যদি এই জিনিসটাকে রাস্তা ধরো, এই জিনিসটাকে রাস্তা ধরো, এবং এর উপরে একটা বস্তু ধরি আমি, এটা তোমার তার উপরে একটা বস্তু, হ্যাঁ। এখন এই বস্তুর উপর তোমাকে বল দেওয়া হচ্ছে তোমার কত? 30 নিউটন বল। কত নিউটন বল? 30 নিউটন বল। এই 30 নিউটন বল দেখো রাস্তার সমান্তরাল। রাস্তা তোমার এটা, রাস্তার সাথে সমান্তরালে আমি বল দিচ্ছি। রাস্তা কোনটা? রাস্তা যদি আমাদের এটা, তার সাথে কি করলাম আমি? সমান্তরালে একটা বল দিলাম। এখন সমান্তরালে বল যদি দাও তুমি, সমান্তরালে যদি তুমি বল দাও, তাহলে তোমাকে কি করতে হবে? সমান্তরালে বল দিলে দেখো রাস্তার সমান্তরাল, তার মধ্যবর্তী কোণ কত? দেখো তো, বল সরণ হয়েছে তার কত? 200 মিটার। সরণ হয়েছে তার কত? 200 মিটার। এবং দেখো সরণ এই দিকে, বলও একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ তুমি বলবো ভাইয়া মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত আমাদের? মধ্যবর্তী কোণ আমাদের 0 ডিগ্রি। যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তুমি কাজের সূত্র কি জানো? W equal to FS cos থিটা cos থিটা। F এর মান কত? F এর মান 30, S এর মান 200, S থিটার মান তোমার 0 ডিগ্রি, অতএব 1 তুমি লিখবা 3 × 6 0 0 0 এত জুল। কাজের একক জুল। ক্লিয়ার? প্রথম গেল আমাদের এটা, হ্যাঁ। পরের ক্ষেত্রটা একটু ইন্টারেস্টিং আছে। দেখো পরের ক্ষেত্রটা কি আমাদের? W equal to, পরে বলতে একটা এই বল রাস্তার সাথে 30 ডিগ্রি কোণে। কি বলছে? একই জিনিস তোমার, ওটাই আছে তোমাকে, সবকিছু আগেরটার মতোই দেওয়া আছে। তোমাকে বলছে বল রাস্তার সাথে 30 ডিগ্রি কোণ করে। এই যে রাস্তাটা তোমার এটা, বস্তু তোমার এটা, এটা আমাদের বস্তু, হ্যাঁ। এই যে এটা আমাদের বস্তু, এবং তুমি কি করলে? রাস্তার সাথে 30 ডিগ্রি কোণ করে, রাস্তার সাথে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ করে, রাস্তার সাথে, এটা তোমার রাস্তা, মোটামুটি তুমি 60 ডিগ্রি কোণ করে একটা বল প্রয়োগ করছো, হ্যাঁ। 60 ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি কোণ করে? তুমি এই দিকে 60 ডিগ্রি কোণ করে একটা বল দিলা। বলের মান তোমার 30 নিউটন, এবং সরণ এই দিকে তোমার সরণ হয়েছে তোমার 200 মিটার, হ্যাঁ। এখন তোমাকে বলছে কি? কৃতকাজ। এখন কৃতকাজ কত? তোমাকে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ খুব সুন্দরভাবে দেখো তোমাকে দেওয়া আছে কত? দেওয়া আছে তোমার 60 ডিগ্রি। কত দেওয়া আছে তোমার? 60 ডিগ্রি। তুমি কি বলো? W equal to FS cos 60, এবং F এর মান কত? F এর মান তোমার 30, S এর মান 200, এবং cos 60 এর মান হাফ, তাই না? কাটাকাটি করলে 100, তার মানে তোমার 3000 এত জুল। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? খুব সহজ ম্যাথ। এই ম্যাথগুলোই তোমাদের দেখো ভার্সিটিতেই আসে, এই ধরনের ম্যাথই তোমাদের ভার্সিটিতে আসে। ক্লিয়ার হয়েছে? এখন আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আনন্দ দলে কৃতকাজ। এই আনন্দ দলে কৃতকাজে তোমাদের একটু কনফিউশন থাকে। আনন্দ দলে কৃতকাজে তোমাদের একটু কনফিউশন থাকে। আর সত্যি বিশ্বাস করো ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটির টিচারদের একটা ফেমাস একটা টপিক হচ্ছে আনন্দ দলে কৃতকাজ। আনন্দ দলের যে ম্যাথগুলো আসে, সেটা একটা তোমার রাজশাহী ইউনিভার্সিটির যে ফিজিক্স ডিপার্টমেন্টের টিচারদের একটা ফেমাস একটা ম্যাথ। ক্লিয়ার হয়েছে? তখন তুমি কি করবা এখান থেকে? দেখো কি করবা এখান থেকে। এখান থেকে তোমাকে আনন্দ দলের কাজটা কিরকম হয় সেটা আগে বুঝি। আনন্দ দলে তোমাদের প্রবলেমগুলো কেমন থাকতে পারে। এটা তল, এই তলের সাথে আরেকটা তল তোমার দিলাম আমি, মনে করো এই যে তোমার আনন্দ তল, না? আনন্দ তল, এই যে একটা আনন্দ তল মানে তুমি জানো 30 ডিগ্রি কোণ করে কোন একটা বস্তু থাকে। এই আনন্দ তল তোমার এটা, তারপরে এই যে নিচের দিকে তোমার একটা বস্তু আছে, এই যে এখানে, এটা তোমার আনন্দ তল। এই রাস্তা তোমার এটা, রাস্তা যদি এটা হয়, এখন মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ আমাদের কত? থিটা। থিটা কোন একটা বস্তু তোমাকে দিলাম আমি, একটা তোমার কোন একটা বস্তু, ওকে। এটা একটা তোমার কোন একটা বস্তু, ওকে। এই হলো তোমার একটা বস্তু। এই যে বস্তুটা তোমাকে দিলাম আমি, ওকে। এই যে বস্তুটা আছে তোমার এই আনন্দ তলে, তোমার দুইটা কেস হইতে পারে। একটা বস্তুকে কি করতে পারি আমরা? উপর থেকে নিচের দিকে নিয়ে যেতে পারি। এই যে এখান থেকে এ পয়েন্ট থেকে বস্তুটাকে কি করতে পারি? আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিতে পারি, অথবা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিতে পারি, এই একটা কেস। অথবা তোমার এই যে বস্তুটা আছে, বস্তুটাকে আমি কি করব? এই যে এখান থেকে
বস্তুটাকে আমরা কি করব, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে খেয়াল করো, এই পয়েন্ট থেকে কি করতে পারি আমরা, এই পয়েন্ট থেকে আমি এখানে তোমার মনে করছি এই সি থেকে বিতে উঠে দিই, দুইটা কেজ হতে পারে, খেয়াল করবা দুইটা কেজ হতে পারে, কি কি, একটা হলো তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে উঠাবো এ বি তলে, অথবা আরেকটা তোমার কি হতে পারে সি থেকে বিতে উঠাবো, হ্যাঁ, তার মানে সি বি বরাবর, এই দুইটা কেজ হতে পারে। এখন দুইটা কেজে তুমি কি করবা বলো দেখি। কথা হলো তুমি যখন কাজ নির্ণয় করতে যাও, এই যে বস্তুটা দেখো, এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে দেখো তো ভাইয়া, এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে আমাদের, এই বস্তুটার উপরে খেয়াল করবা, একটা ওজন তোমার নিচের দিকে কাজ করে, একটা ওজন তো তোমার আছে তাই না, ওজন তোমার কি করে আমাদের এখানে ওজন কাজ করে আমাদের একদম নিচে, ওজন কাজ করে কোন বরাবর, এটা আমাদের ওজনের দিক, এটা আমাদের কি ওজনের মান কত তোমার, ওজনের মান হচ্ছে তোমার mg, ওজনের মান কত আমাদের mg। এখন কথা হলো এই ওজনকে দেখো তুমি যেহেতু তল এই বরাবর, তুমি জানো তোমাকে কি করতে হবে, একটা উপাংশ নিতে হবে, ওই উপাংশটা কোন বরাবর হবে, একটা সরণের দিকে উপাংশ, কি করতে হবে আমাদের, একটা সরণের দিকে উপাংশ, খেয়াল করবা উপাংশ কোন দিকে নিতে হবে, তোমাকে উপাংশ নিতে হবে সরণের দিকে উপাংশ অথবা বলের দিকে উপাংশ। এখন কথা হলো আমি চেষ্টা করবো সবসময় সরণের দিকে উপাংশটা নিয়ে ম্যাথ করার, তাদের সুবিধা দেখো কি আছে আমাদের এখানে, খেয়াল করবা সরণের দিক উপাংশ যদি তুমি নাও তাহলে এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করতে পারো, একটা হলো তোমার এইদিকে একটা এইদিকে, একটা কোন দিকে ভাইয়া, একটা তোমার এইদিকে, তাই না, দুইটা উপাংশ, তুমি মোটামুটি দুইটা উপাংশ পাচ্ছ তুমি এখান থেকে, হ্যাঁ, একটা উপাংশ একটা প্রশংস আমাদের। এখন কথা হলো এই অংশটুকু যদি থিটা হয়, তুমি জানো এই অংশটুকু থিটা হলে কি হবে আমাদের, এই অংশটুকু আমাদের থিটা হয়, কতটুকু, এই অংশটুকু আমাদের কি হয় থিটা হয়, এইটুকু আমরা জানি, এই অংশটুকু আমাদের কত থিটা, এবং থিটা যদি হয় তাহলে এই অংশটার মান কত হয় আমাদের mg cos থিটা, ঠিক সেভাবে তুমি এইদিকে পাবে mg sin থিটা, তাই না। এখন কথা হলো সরণ তো তোমার দেখো, সরণ কোন বরাবর, সরণ কিন্তু তোমার এই বরাবর, সরণ কোন বরাবর, সরণ তোমার সরণের দিকটা তোমাকে দিই, সরণ কিন্তু তোমার এই বরাবর, হ্যাঁ, সরণ কিন্তু আমাদের কোন বরাবর, সরণ কিন্তু তোমাদের এই বরাবর, ওকে, সরণের দিকটাকে আলাদা একটা মার্কিং দিলাম। তুমি খেয়াল করবা mg sin থিটা একদিকে, সরণ একদিকে, যদি তুমি খেয়াল করো, যদি তুমি a b থেকে b তে দাও, a থেকে b তে দাও এবং সরণের সাথে তাহলে মধ্যবর্তী কোণ কত তোমার, সরণের সাথে তোমার মধ্যবর্তী কোণ কত হচ্ছে, যদি তুমি একদিকে ওটা তাহলে সরণে দেখো থিটা কত হচ্ছে তোমার, থিটা হচ্ছে তোমার দেখো 180 ডিগ্রি, থিটা কত তোমার 180 ডিগ্রি। যদি কি হয় এ থেকে বিতে ওঠাই, এ থেকে বিতে দিকে ওঠাই, তাহলে সরণ কত হচ্ছে তোমার 180 ডিগ্রি। এইটুকু সরণ এবং বলের উপাংশের মধ্যে দেখুন, বলের উপাংশ কত আমাদের দেখো এই বরাবর, বলের উপাংশ সরণের দিকে বলের উপাংশ, সরণে এই বরাবর সরণ, তার দিকে বলের উপাংশ কত mg sin থিটা, তার দিকে উপাংশ কত mg sin থিটা, কি লিখেছি সরণের দিকে তার বলের উপাংশ কত mg sin থিটা। এখন তোমাকে পরীক্ষায় এই অংশটুকু দেওয়া থাকতে পারে, কি বলতে পারে তোমাকে পরীক্ষায় কি দেওয়া থাকবে, তোমাকে পরীক্ষায় সুন্দর করে দেওয়া থাকে কতটুকু, এইখান থেকে এইটুকুর মান দেওয়া তোমাকে পরীক্ষায় দেওয়া থাকে, এইটুকুর মান তোমাকে পরীক্ষায় দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে তোমার x, সেটা কত আমাদের x, তাহলে এইটুকু আমাদের উপাংশ কত x। এখন খেয়াল করবা mg sin থিটা তোমার এইদিকে, সরণ তোমার হলো x, সরণ কতটুকু হলো x, তাহলে তুমি কি বলবো w equal to mg sin থিটা, এটা তোমার বলের মান, এবং এটা বলের মান কি mg sin থিটা এইদিকে, এবং x তুমি নিয়ে যাচ্ছ x সরণ, x তোমার এইদিকে, তাহলে তুমি বলবা mg x sin থিটা, হ্যাঁ, এটা তোমার কাজ। কিন্তু সেটা দেখো মধ্যবর্তী কোণ কত ছিল 180 ডিগ্রি, এই কারণে এটা মাইনাস, এই কারণে কি হবে তোমার মাইনাস, এই কারণে কি হবে মাইনাস, w equal to minus mg x sin থিটা, হ্যাঁ, w equal to mg x sin থিটা। কখন যদি তুমি উপর দিকে হয় সেটা কি করবে, তুমি উপর দিকে যদি ওটা, তাহলে কি হতে হবে উপর দিকে যদি উঠাও, মানে এই পয়েন্ট থেকে যদি বি দিকে ওঠে তাহলে কাজ কত হচ্ছে মাইনাস w equal to minus mg x sin থিটা, কি লিখেছি। এখন পরের দিকে খেয়াল করবা, যদি এমন হয় বি থেকে এতে নিয়ে গেলাম, কি বললাম আমি, বি থেকে এ, বি থেকে যদি এ নিয়ে যাও এবং এ বি তলে, তাহলে তুমি কাজ হবে খেয়াল করবা, তখন দেখো এই যে তোমার mg sin থিটা এইদিকে কাজ করতেছে এবং সরণ তোমার একদিকে, তখন তুমি কি করবা, তখন তোমার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন হবে mg x sin থিটা, তখন কিন্তু তুমি ধনাত্মক পাবে, কি লিখেছি। যদি উপর দিকে উঠাই তাহলে মাইনাস, নিচের দিকে উঠলে তোমার কাজ
পজিটিভ। ক্লিয়ার? নিচের দিকে যদি নিয়ে আসি তাহলে উপর থেকে নিচের দিকে নিয়ে আসলে কাজ পজিটিভ, এবং নিচ থেকে যদি উপর দিকে না তাহলে কাজ হচ্ছে তোমার কি হবে তোমার নেগেটিভ। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ, এখন কথা হলো তোমাদের কনফিউশন আবার আরেকটা জায়গায় আসে, সেটা হলো তোমার এই জিনিসটাতে যদি আমি তোমাকে বলি এই যে সিবি পথে যদি এমন হয়, এই সিবি পথে যদি উঠাই, আমি সিবি পথে যদি উঠাই, সেক্ষেত্রে তোমাকে উচ্চতা দেওয়া থাকবে, কিছু একটা উচ্চতা দেওয়া থাকতে পারে অথবা না দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। বাই চান্স মনে করো উচ্চতা দেওয়া নাই, তোমাকে এই এক্স এর মান দেওয়া নাই। হ্যাঁ, এখন তুমি তখন কি করবা? তখন কি করতে হবে আমাদের খেয়াল করবা, তখন আমাদের একটাই নিয়ম করতে হবে। কি করতে হবে আমাদের? তখন মাথায় রাখবা এইটুকু তোমার উচ্চতা, দেখো খেয়াল করবা, তুমি এই পথ থেকে এখানে উঠাও যদি, তাই তোমার বল কাজ করতেছে কোন বরাবর? দেখো তোমাকে একটু দেখাই, যদি এই বরাবর আমি নিয়ে যাই তখন এই জায়গায় একটু খেয়াল করবা, এই জায়গায় তোমার দেখো বল তোমার এমজি নিচের দিকে, বল কোন দিকে? তোমার বল এমজি তখন নিচের দিকে। ক্লিয়ার? তখন কি করবা তুমি? বল এমজি তখন তোমাদের নিচের দিকে, বল এমজি কোন দিকে? বল এমজি তখন নিচের দিকে। এবং এবং তোমাকে যদি বলা হয় বল এমজি যদি নিচের দিকে হয়, এখন সরণ কোন দিকে হবে? সরণ তোমার কিন্তু তখন উপর দিকে, সরণ তোমার কিন্তু তখন এই বরাবর। সরণ কোনটা তোমার? এইটুকু তোমার সরণ, এইটুকু তোমাকে কি দেওয়া থাকবে? সরণ। এখন সরণ পরীক্ষায় দেওয়া থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে। পরীক্ষায় কি করবে? সরণ দেওয়া থাকতে পারে অথবা না দেয়। ধরো পরীক্ষায় প্রথমত এই সরণটা তোমাকে দেওয়া আছে, খুব সহজ জিনিস। প্রথমে কি করবা তুমি? একটু আলাদা করে দিই। প্রথমে তোমাকে কি করবা? তাহলে তুমি প্রথমে লিখবা ডাব্লিউ ইকুয়াল টু, প্রথমে লিখবা কি তুমি? ডাব্লিউ ইকুয়াল টু এমজি। ডাব্লিউ ইকুয়াল টু কি লিখবা? তাহলে তুমি এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু লিখবা এমজি। দেখো ডাব্লিউ ইকুয়াল টু এমজি বল, এমজি বল নিচের দিকে এবং সরণ তোমার উপরের দিকে, সেটা এইচ। সেই এইচটা যদি হয় তাহলে তুমি বলবা এইচ এবং মধ্যবর্তী কোণ কস 180 ডিগ্রি। হ্যাঁ, তখন তুমি লিখবা ডাব্লিউ ইকুয়াল মাইনাস এমজি এইচ। ক্লিয়ার? তখন কি হবে? ডাব্লিউ ইকুয়াল মাইনাস এমজি এইচ। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, এখন এইটুকু যদি ক্লিয়ার, এখন বুঝো, তুমি ব্যাপারটা বুঝো। এমজিএইচ তো গেল আমাদের, এবং তোমাকে যদি কখনো কখনো দেখবা সরণটা তোমাকে দেয়া নেই। কি বললাম? যদি এই এইচ উচ্চতা তোমাকে দেয়া না থাকে, যদি উচ্চতা দেয়া না থাকে তখন কি করবা? দেয়া না থাকে, না থেকে তখন কি করবো আমরা? খেয়াল করো, উচ্চতা দেওয়া না থাকলে তোমার খুব সুন্দর জিনিস, উচ্চতা বের করে নিতে হবে। তুমি সূত্র জানো এটা। দেখো উপরের দিকে উঠালে তোমার এমজিএইচ, নিচের দিকে নামলে তাহলে তুমি বলবা ডাব্লিউ ইকুয়াল টু, নিচের দিকে গেলে এটা উপরের দিকে উঠালে এবং এটা নিচের দিকে নামালে তুমি কি বলবো? ধনাত্মক হবে তখন এমজি এইচ, তাই না? এখন কথা হলো ভাইয়া, যদি এইচ দেওয়া না থাকে তখন কি করবা? এইচ না দেওয়া থাকলে ভাই তোমাদের কমন কোশ্চেন, তাহলে এইচ বের করে নিতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? এইচ বের করে নিব, এইচ বের করে নিতে হবে। এখন এইচ কিভাবে বের করবা? হ্যাঁ, এইচ কিভাবে? এখন কথা হলো এইচ বের করার উপায় দেখো। তোমাকে দেখো এই যে জিনিসটা দেওয়া আছে থিটা দেয়া, এটা তোমার অতিভুজ দেওয়া আছে। অতিভুজ যদি দেওয়া থাকে, এটা তোমার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। অতিভুজ দেওয়া থাকলে মোটামুটি দেখো যদি এইচ দেওয়া থাকে তাহলে তুমি কি করবা? ওই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এই সূত্র ব্যবহার করবা। অথবা cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। হ্যাঁ, তোমাকে তো উচ্চতাতে তোমার cos থিটার ব্যাপার নাই, cos থিটা বাদ দিলাম, উচ্চতাতে cos থিটা নাই, বা এই সেটের জন্য তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। হ্যাঁ, এইভাবে তোমাকে দেখো এই দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র ব্যবহার করে দেখো তোমাকে কি করতে হবে? লম্বটা বের করতে হবে। কি করতে হবে আমাদের? দুই ক্ষেত্রে আমাদের লম্বটা বের করতে হবে। তোমাকে যদি এই এক্সট্রা দেওয়া থাকে তখন তুমি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এবং তোমাকে যদি ভূমি দেওয়া থাকে তখন তুমি বললো লম্ব ভাগ ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এখান থেকে তুমি কি করবা? বের করবা, সুন্দর করে বের করে নিবা। ক্লিয়ার হয়েছে তোমরা? এটুকু বুঝছি আমরা? হ্যাঁ, যদি বুঝে থাকো এখন পরবর্তী ম্যাথে যাই আমরা, বা এই টপিকের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করবো। তখন সুন্দর একটা ম্যাথ দিয়েছে তোমাকে, সাস্টে আছে এক ব্যক্তি 30 ডিগ্রি ঢালের, কি বলছে তোমাকে? 30 ডিগ্রি একটা ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল। আমি চিত্রটা একটু আঁকাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো তোমার এই জিনিসটা দেওয়া আছে, এই যে একটা তল, এই তলের আনত তল তোমাকে দেওয়া আছে না? যদি আনত তল দেওয়া আছে তাহলে আমি কি করব? এই যে আনত তল, এই আনত তলে কি করছে তোমার? এই বস্তুটার একটা বস্তু তোমাকে দেওয়া আছে, এই যে একটা বস্তু তোমাকে দেওয়া আছে আনত তলে একটা বস্তু, সেই বস্তুটা কি হবে? দেখো বস্তুটা কি হবে আমাদের? বস্তুটার যেহেতু 30 ডিগ্রি আছে, কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি কোণ। এইটাও আমাদের 30 ডিগ্রি কোণ। এই বস্তুটাকে কি করলাম? আমি আনত তলে
আনত তলে 5 মিটার উঁচু, দেখো 5 মিটার উঁচু, এখন খেয়াল করবা 5 মিটার উঁচু, এখন খেয়াল করো উঁচু কিন্তু তোমাকে যেহেতু উঁচু বলছে 5 মিটার উঁচু কিন্তু এটা, হ্যাঁ এটা কিন্তু না, এই কোনটা এটা কিন্তু তোমাকে 5 মিটার বলে নাই, তোমাকে বলছে কি 5 মিটার উঁচু, এই জিনিসটা হচ্ছে আমাদের 5 মিটার, এই জিনিসটা কি আমাদের 5 মিটার উঁচু, 5 মিটার একটা উঁচু একটা তল, সেই তলের সাথে কি বলছে তোমাকে 100 নিউটন বল ওজন, কি বলছে 100 নিউটন ওজন টেনে নিয়ে গেলে, তাহলে ওজন যদি তোমাকে বলছে ওজন তোমার নিচের দিকে কাজ করে তোমার 100 নিউটন ওজন, মানে কেজি, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, ডিরেক্ট ডাব্লিউ তোমাকে দেয়া আছে, আমরা যেটা এমজি লিখতাম সেই এমজি তোমাকে ডিরেক্ট দেয়া আছে কত 10 নিউটন কাজ করে, কি হয়েছে। এখন এই বস্তুটা কি করলাম, আনত তল আমি এখান থেকে এখানে উঠালাম, এখানে খেয়াল করবা আনত তল কি করলাম এখান থেকে এখানে উঠালাম, এখন যদি এখানে উঠাই তাহলে কৃত কাজ কত, কৃত কাজ হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, কৃত কাজ কত আমাদের, কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, হ্যাঁ কৃত কাজ কত ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, অথবা তুমি ওই যে এমজিএক্স সাইন থিটা, এমজিএক্স সাইন থিটা, তখন এই এক্সটা তখন বের করে নেওয়া লাগতো, আমি এই ঝামেলা যাবো না, কারণ তুমি জানো কেস তোমার দুইটা, একটা এটা হইতে পারতো, এটা হইতে পারো, অথবা তোমাকে কি এই বরাবর হইতে পারে, এখন যদি তুমি দেখো এই বরাবরটাই এই বরাবর, তোমার উচ্চতা কিন্তু তোমার এই এইচটা, তাই না, এই এইচটাই কিন্তু আমি সবসময় বের করতেছি, দেখো তুমি এখানে যখন যাচ্ছ এই জিনিসটা দেখো, যখন এখানে যাচ্ছ তখন এই যে এক্স বের করছি, এক্স সাইন থিটা, এই এক্স সাইন থিটা আসলে কি ছিল দেখো তো, এক্স সাইন থিটা কি ছিল আসলে দেখো তো, তো তুমি দেখো সাইন থিটা যদি লিখো সাইন থিটা ইকুয়াল টু কি ভূমি ভাগ লম্ব ভাগ অতি উচ্চতা, লম্ব কত আমাদের লম্ব এইচ, এক্স হচ্ছে তোমার এটা, হ্যাঁ তুমি দেখো সবসময় কিন্তু তুমি এই একটা জিনিস এক্স সাইন থিটা, তুমি কিন্তু কি করতা, তুমি কিন্তু এক্স সাইন থিটাটাই বের করতা সবসময়, তার মানে তোমাকে যেটা দেয়া আছে, তোমাকে যা দেয়া ছিল সেটা কি মূলত ছিল, তোমাকে যা দেয়া ছিল সেটা মূলত কি ছিল আমাদের, সেটা আমাদের মূলত ছিল, সেটা আমাদের মূলত কি ছিল, মূলত আমাদের সেটা ছিল আমাদের উচ্চতা, তুমি যে এক্স সাইন থিটা নিয়ে গেলো, তার মানে ব্যাপার হলো মেইন সূত্র হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, মেইন সূত্র কি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, এটা ব্যাপার না, মেইন সূত্র ছিল তোমার কি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, সেটা আমাদের অরিজিনাল সূত্র, কি হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমি কি করবো, এই ম্যাথটার ক্ষেত্রে আমি কি করবো, ডিরেক্ট ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ ব্যবহার করতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু কি করতে পারি আমরা এখানে, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ ব্যবহার করতে পারি। এখন এইচ যদি দেওয়া না থাকতো তখন আমি ওই এইচ বের করে নিয়ে ম্যাথ করবো, এইচ যদি দেওয়া না থাকতো তখন কি করবো আমরা এইচ বের করে নিয়ে ম্যাথ করবো, ক্লিয়ার হয়েছে এইটুকু। আচ্ছা যদি ক্লিয়ার এখন তাহলে বুঝো, এখন ক্যালকুলেট এমজিএইচ, এম এর মান কত তোমাকে বলছে, এম এর মান কত বলছে তোমাকে, দেখো এম এর মান হচ্ছে 5, আচ্ছা এম এর মান 5 না, নিউটন, কত নিউটন বল 100 নিউটন বল না, 100 নিউটন বল, এমজির মান 100 এবং উচ্চতা কত, উচ্চতা হচ্ছে তোমার 5, উচ্চতা তোমার 5। এখন দেখো যে থিটা দিয়েছে সেই থিটার কোনো প্রয়োগই নাই, এখানে যে থিটা দিয়েছে সেই থিটার কোনো প্রয়োগই নাই, সেই থিটা কি আমাদের কোনো প্রয়োগই নেই, তাহলে তুমি কি করবা 500 জুল, 500, হ্যাঁ 500 জুল। এখন যদি বাই চান্স বলতো তলটা তোমাকে, এই আনত তলটা যদি তোমাকে বলতো, এই তলটা যদি বলতো 5 মিটার, এখন খেয়াল করবো এটার জন্য উত্তর কিন্তু আমাদের এটা, হ্যাঁ আমার যে ম্যাথটা ছিল ম্যাথটার জন্য উত্তর আমাদের এটা, হ্যাঁ ম্যাথটার জন্য উত্তর এটা। এখন ইফ যদি তোমাকে কি করে এই জিনিসটা 5 নিউটন তোমাকে দেওয়া থাকে, এই নিউটন কি করতে আমাদের, যদি তোমাকে বলতো এই অংশটুকু 5 নিউটন, এখন তখন তুমি সূত্র অ্যাপ্লাই করতে কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এক্স সাইন থিটা, হ্যাঁ তখন আমি বের করতাম এম জি এক্স সাইন থিটা, এবং সুন্দর করে তুমি তখন লিখতা এমজির মান, এই এমজির মান তোমাকে বলছে 100, এক্স হচ্ছে 5 সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে হাফ 250 এত জুল, তখন কিন্তু পাইলাম যদি এই অংশটুকু তোমাকে দেয়া থাকতো, কি হয়েছে, কিন্তু তোমাকে বলে দিচ্ছে উচ্চতা 5 মিটার উঁচু একটা ঘর্ষণহীন তল, তখন সুন্দর করে তোমাকে কথা হলো ভাইয়া এই কাজ নির্ণয় করতে পজিটিভ বা নেগেটিভ দিব কিছু, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এভাবে কিছু দিতে হবে, বুঝতে পারছে, হ্যাঁ কি হয়েছে এইটুকু। তো যদি তুমি মোটামুটি যদি বলতে পারো তাহলে তোমাকে কি করতে হবে, ওই যে তোমার ডাব্লিউ ইকুয়াল টু এমজি এক্স সাইন থিটা, হ্যাঁ তুমি এই এক অংশটুকু মাথায় রাখতে পারবে যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে চাই। দেখো ফর্মুলা তোমার ডাব্লিউ ইকুয়াল টু এমজি, হ্যাঁ আরেকটা জিনিস করতে পারো তোমার কি একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ বা একটা কি নেগেটিভ, তুমি ভাই আপনি তো বলছিলেন একটু আগেই এখান থেকে ওখানে উঠে তোমার পজিটিভ বা নেগেটিভ হয়, কথা হ্যাঁ কাজটা কিন্তু তোমার এখানে অবশ্যই নেগেটিভ হবে, যদি উপর থেকে নিচে ওঠাও, এই দিক থেকে উপরে ওঠাও, যদি তোমার কি করতে হবে কাজটা অবশ্যই নেগেটিভ হবে। এখন কথা হলো তোমার, আমি মনে হয় যতটুকু জানি সাস্টের এই প্রশ্ন সব পজিটিভ মানগুলাই দেওয়া ছিল, সব কি হচ্ছে পজিটিভ মানগুলাই দেওয়া ছিল। এখন মাথা রাখবো যদি পজিটিভ মান দেওয়া আছে তুমি পজিটিভ মানটাই দাগাই দিয়ে চলে আসবা, চলে আসি। যদিও বাস্তবতায় একটা বস্তু উপর থেকে নিচ থেকে উপরে যদি উঠাই, নিচ থেকে যদি উপরে উঠাই, খেয়াল করবো নিচ থেকে যদি উপরে উঠাই তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ করতে হবে, মহাকর্ষ বল দ্বারা মহাকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, উচ্চতা সরণ তোমার উপরের দিকে, সেই ক্ষেত্রে তোমার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ নেগেটিভ হবে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে তোমার নেগেটিভ হবে। কিন্তু কথা হলো ভাই এখানে আরেকটা কথা আছে, কিন্তু ওই ব্যক্তি কর্তৃক যে বস্তুটা টেনে নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি কর্তৃক কৃত কাজ কিন্তু আবার পজিটিভ। এখন বুঝো এই কথাটা বুঝো, কি বললাম তোমাকে বলছি আমি, কি একটা পয়েন্ট নেই, মহাকর্ষ বল দ্বারা
মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তাই না, দ্বারা কৃত কাজ উপরে থেকে সরি নিচ থেকে উপরে নিয়ে গেলে, নিচ থেকে উপরে নিয়ে গেলে সেটা হবে কি এমন আমাদের নেগেটিভ। হ্যাঁ, সেটা কেমন হবে আমাদের নেগেটিভ। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমি এই একই কথা বুঝো, ব্যক্তি কর্তৃক কৃত কাজ নিচ থেকে উপরে নিয়ে গেলে সেটা কেমন হবে আমাদের, সেটা হবে আমাদের পজিটিভ। খেয়াল করতে, সেটা কি আমাদের পজিটিভ। এখন কিভাবে হয়, কিভাবে এই জিনিসটা বলবো আমরা, এই একটা বস্তু আছে, কথা হলো মহাকর্ষ বল mg তোমার নিচের দিকে আছে, কিন্তু কথা হলো mg নিচের দিকে, উচ্চতা তোমার এইচ। হ্যাঁ, w = mg - mgh। হ্যাঁ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ -mgh। এখন কথা হলো তুমি দেখো যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি কি এই হাত দিয়ে উপরের দিকে উঠাচ্ছে না, দেখো সেই ব্যক্তি কিন্তু উপরের দিকে বল দিচ্ছে, উপরের দিকে কল দিচ্ছে, ব্যক্তি কর্তৃক এফ এজেন্ট কিন্তু উপরের দিকে, ব্যক্তিগত বল সেটা কিন্তু উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে এবং সরানোর উপরে দিকে, সেই ক্ষেত্রে W = এজেন্ট বা ব্যক্তিগত কাজ কিন্তু সেটা হচ্ছে তোমার mgh, সেটা কিন্তু তোমার পজিটিভ, এবং মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু তোমার নেগেটিভ। এবং তার উল্টাটাও কিন্তু ঠিক, তার উল্টাটা কি, উল্টাটা মানে কি, যদি তোমার একটা বস্তু উপর থেকে নিচে নামাই, তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি উপরে ছিল, এখান থেকে আমি কি করলাম নিচের দিকে নামা দিলাম, তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে তখন পজিটিভ। কি হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। তো আমার আশা করি তোমাদের এই যে তোমার আনন্দ দলে যে কৃত কাজ ছিল সেই কাজ অংশটুকু আমরা বুঝতে পারছি, আনন্দ দলে যে কৃত কাজ ছিল এই অংশটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখবো কি ভর কেন্দ্রের সরঞ্জনিত কৃত কাজ, সুন্দর করে কেজ আকারে আমরা লিখবো। প্রথমে লিখো কেজ 1, লিখো তোমরা কেজ 1। এটা কি আমাদের ভর কেন্দ্রের সরঞ্জনিত কৃত কাজ, ভর কেন্দ্রের সরঞ্জনিত, একটু দাঁড়াও, ভর কেন্দ্রের সরঞ্জনিত কৃত কাজ। হ্যাঁ, এই জিনিসটা একটু সুন্দর করে আমার দেখে নিয়ে নিই। ওকে, ভর কেন্দ্রের সরঞ্জনিত কৃত কাজ কেজ 1 হচ্ছে তোমার এটা। কেজ 1 প্রথমে দেখবো আমরা কি একটা সিলিন্ডার আকারে বস্তু, একটা কি দেখবো আমরা, একটা সিলিন্ডার আকৃতি দিই একটা বস্তু, এটা আমাদের কি, ধরো এই জিনিসটা আমাদের একটা সিলিন্ডার আকারের একটা বস্তু। এই একটা জিনিস, ওকে, এটা আমাদের সিলিন্ডার একটা বস্তু, সেটা তোমার মার্কার হইতে পারে, কি হইতে পারে, তোমার সিলিন্ডার আকৃতির বস্তু, সিলিন্ডার আকৃতির বস্তু সেটা কি হইতে পারে, সেটা হইতে পারে আমাদের একটা মার্কার, হইতে পারে একটা কলম অথবা অন্য কিছু। হ্যাঁ, সিলিন্ডার আকৃতির বস্তু এখানে ছিল আমাদের। এই বস্তুটাকে, এই যে বস্তুটা ছিল সেই বস্তুটা ধরো তোমার ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ ছিল তোমার আর, এবং দৈর্ঘ্য ছিল তার এল, ব্যাসার্ধ আর দৈর্ঘ্য এল। এখন এই বস্তুটাকে কি করছি, ছিল এভাবে, এই বস্তুটাকে এখান থেকে এই অবস্থান থেকে এটাকে উল্লম্বভাবে নিয়ে গেলাম, এটাকে উল্লম্ব তলে নিয়ে যাবো। এখন কি করছি, এটাকে উল্লম্ব তলে, তার মানে কি ছিল তোমার এরকম, এই জিনিসটাকে বানাবো এখন আমি এইরকম। হ্যাঁ, এইরকম বানাবো, কি লাগছে, যেরকম বানাও তো তখন ব্যবহারটা তোমার কি হবে, একটা ছিল তোমার এক্স অক্ষ বরাবর, সেটাকে আমি ওয়াই অক্ষ বরাবর নিয়ে গেলাম, এটাকে কি করলাম আমি ওয়াই অক্ষ বরাবর নিয়ে গেলাম। এখন সেই ক্ষেত্রে তোমার জিনিসটা আসলে কেমন হবে। হ্যাঁ, ওকে, এখন এই জিনিসটা তোমাকে দেওয়া আছে, সুন্দর করে দেখো, একটা ছিল এই বরাবর, সেই জিনিসটাকে এই যে এইভাবে ছিল সেটাকে আমি কি করলাম উল্লম্বভাবে নিয়ে গেলাম। সেই ক্ষেত্রে কৃত কাজ কত হবে, তোমাকে যদি বলা হয় ভাইয়া এই বস্তুটার ভর কেন্দ্র কোথায় আছে, তুমি কি বলবা বলো তো দেখি, ভর কেন্দ্র কোথায় থাকবে, ভর কেন্দ্র তুমি বলবো ভাইয়া এই জিনিসটা দেখো, এই অংশটুকু দিয়ে আছে ভর কেন্দ্র, এই অংশটুকু ছিল, সেই অংশে ভর কেন্দ্র তোমার কাছে, ভর কেন্দ্র কোথায় আছে, তুমি বললো ভাইয়া ভর কেন্দ্র আছে তোমার এই বরাবর, এই বরাবর তোমার ভর কেন্দ্র আছে, এটা তোমার ভর কেন্দ্র। হ্যাঁ, এখন ভর কেন্দ্র যদি এখানে দেখে তুমি বলো তো ভর কেন্দ্র অবস্থান কোথায়, ভর কেন্দ্র অবস্থান এইটুকু না, এইটুকু ভর কেন্দ্র অবস্থান না, ভর কেন্দ্র অবস্থান আছে, খেয়াল করো আদি ভর কেন্দ্র ছিল তোমার এই পয়েন্টে, তাই না, এই অংশটুকুতে তোমার ভর কেন্দ্র আছে, উচ্চতা কতটুকু আর, ভর কেন্দ্র আদি ভর কেন্দ্র কোথায় আছে আমাদের, এখন আদি ভর কেন্দ্র তোমার এখানে আছে
আর দূরত্বে। আদি ভরকেন্দ্র কোথায় আছে? আর উচ্চতায়, তাই না? আদি ভরকেন্দ্র কোথায়? ভূমি থেকে আর উচ্চতায়। এখন তুমি এই জিনিসটাতে দেখো তো, এখানে তাহলে ভরকেন্দ্র কোথায় আছে? এখানে তাহলে ভরকেন্দ্র কোথায়? এই বরাবর, এটা তো মাঝ বরাবর তো যাবে, এই বরাবর, এবং সাথে দেখো এই যে তোমার মাঝ বরাবর, তাই না? তুমি বলবা তাহলে কি, দেখো আগে ছিল তোমার ভরকেন্দ্র ছিল কোথায়? ভূমি থেকে আর উচ্চতায়। এখন কি ভরকেন্দ্র ভূমি থেকে আর উচ্চতায় আছে? তুমি দেখো এই অংশটুকু তোমার আর, এই অংশটুকু তোমার আর, এবং এই অংশটুকু তোমার এল। এখন তাহলে ভরকেন্দ্র কোথায় আছে? তাহলে তুমি বলবা ভরকেন্দ্র, যেহেতু আমাদের ভূমি এটা, যেহেতু আমাদের কি ভূমি আমাদের এটা, তো ভূমি থেকে তোমার কতটুকুতে আছে? এল ভাগ টু তে, সম্পূর্ণ তোমার এল, এটা হচ্ছে তোমার এল ভাগ টু। তাই তুমি তাহলে বলবা শেষ ভরকেন্দ্র, শেষ ভরকেন্দ্র কোথায় তোমার? শেষ ভরকেন্দ্র কোথায়? শেষ ভরকেন্দ্র তোমার এল ভাগ টু তে। শেষ ভরকেন্দ্র কোথায় তোমার? শেষ ভরকেন্দ্র তোমার এল ভাগ টু তে। তুমি এখন তাহলে এখান থেকে দেখো তো, একটু বলো তো, আইডিয়া ছিল আরে এল, শেষ ভরকেন্দ্র গুলো তোমার এল ভাগ টু তে। এখন ভরকেন্দ্রের স্মরণ কতটুকু হইলো? ভরকেন্দ্রের স্মরণ, ভরকেন্দ্রের স্মরণ, হ্যাঁ, অতএব ভরকেন্দ্রের স্মরণ হচ্ছে তোমার, ছিল তোমার, নিয়ে গেলাম এল ভাগ টু তে, আগে ছিল তোমার আর, হ্যাঁ, এইটুকু আমাদের স্মরণ, এইটুকু কি আমাদের ভরকেন্দ্রের স্মরণ হয়েছে। ভরকেন্দ্রের স্মরণ যদি এইটুকু হয়, তোমাকে আর তুমি কাজের সূত্র কি জানো? কাজের সূত্র জানো, ডাব্লিউ, অতএব কাজ ইকুয়াল টু এম জি এইচ। এই এইচটা কি ছিল? উচ্চতা। এইচটা কি ছিল? উচ্চতা। আসলে তুমি যে এইচটা বলতে উচ্চতা, সেই উচ্চতা আসলে কি হচ্ছে ছিল? এই উচ্চতা হচ্ছে তোমার ভরকেন্দ্রের শূন্য। উচ্চতা কোথায়? ভরকেন্দ্র। আগে ভরকেন্দ্র কোথায় ছিল, এখন ভরকেন্দ্র কোথায় আছে, এটা হচ্ছে আমাদের এইচ। বুঝতে পারছি? তুমি যে আমরা যে এইচটা বলি মূলত উচ্চতা বলি, সেই উচ্চতা কি ছিল? উচ্চতা হচ্ছে আমাদের ভরকেন্দ্র কই থেকে কই যাচ্ছে, ভরকেন্দ্র কতটুকু উচ্চতায় যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র আগে ছিল কোথায়? আরে। এখন হচ্ছে এল ভাগ টু তে, তাহলে তোমার ভরকেন্দ্র স্মরণ কতটুকু হয়েছে? ভরকেন্দ্র স্মরণ হচ্ছে তোমার এল ভাগ টু তে। এম জি এইচ এর জায়গায় লিখবো আমি এল ভাগ টু মাইনাস আর। ঠিক আছে? এই যে সূত্রটা, তুমি সূত্রটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। ভরকেন্দ্রের স্মরণ কি হয় তোমার? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল ভাগ টু মাইনাস আর। ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল ভাগ টু মাইনাস আর। ক্লিয়ার হয়েছে এইটুকু? আচ্ছা, আমি যদি পরের কেসে যাব, কেস নাম্বার টু। কেস নাম্বার কি আমাদের? কেস নাম্বার টু, কেস টু। ওকে, ভরকেন্দ্রের স্মরণ একটু ইম্পর্টেন্ট আছে, তোমাকে একটু বুঝতে হবে। বুঝতে হবে ভরকেন্দ্রের স্মরণটা আমাদের কি করতে হবে? বুঝতে হবে। বোঝা ছাড়া উপায় নাই, কিন্তু মাথা রাখবা, বুঝতে হবে আমাদের ক্লিয়ার করে। ভরকেন্দ্রের স্মরণ এখন তাহলে কেস টু কি? কেস টু আমাদের হচ্ছে, দেখো খেয়াল করবা, এখন এতক্ষণ কি ছিল আমাদের? এতক্ষণ ছিল আমাদের একটা এক প্রতিবিম্ব, তুমি বলতে পারো এটা কি কোনো একটা তোমাদের তল দেওয়া আছে, দুইটা, একটা মানে সিলিন্ডার একটা তল ছিল। এখন আমি একটা দেখবো আয়তাকার একটা যদি তল হয়, কি আয়তাকার যদি বস্তু হয়, কি বস্তুটা কেমন হয় আমাদের? বস্তুটা হচ্ছে আমাদের একটা আয়তাকার বস্তু। আয়তাকার বস্তু যদি, এখন কি করবো? আয়তাকার বস্তু হলে তখন কি হবে আমাদের? বস্তুটা আমাদের যদি আয়তাকার হয়, আয়তাকার বস্তু কেমন হয়? আয়তাকার বস্তু আমাদের এমন এইরকম, তাই না? এই একটা বস্তু, হ্যাঁ, এই যে একটা বস্তু আমাদের, এবং বস্তুটার ওকে, এটা আমাদের একটা কি আয়তাকার একটা বস্তু। এটা কেমন আমাদের? এটা আমাদের একটা আয়তাকার একটা বস্তু। ঠিক আছে? এই আয়তাকার বস্তুতে কি বলে, দেখো আয়তাকার বস্তু তোমাকে কি কি দেয়া থাকে? দেয়া থাকে তোমার দৈর্ঘ্য, দেয়া থাকে কি কি আমাদের? দেয়া থাকে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এখন এই বস্তুটার ভর কেন্দ্র কোথায় আছে তুমি বলতে পারবা? এই কেন্দ্রের ভর কেন্দ্র কোথায় আছে? তুমি বলবো ভর কেন্দ্র আছে। দেখো ভর কেন্দ্র যখন বের করতে হয়, তখন কি করতে হবে? তোমাকে ওই দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা বরাবর তিন ভাগে ভাগ করতে হবে। এই যে এই বরাবর একটা, এই বরাবর একটা, তাই না? তাহলে তুমি দেখবা ভর কিন্তু তোমার একদম মাঝ বরাবর, তাই না? ভর কিন্তু কোথায় আছে তোমার? একদম মাঝ বরাবর। মাঝ বরাবর মানে কোথায় ভাইয়া? তো ভর কিন্তু তোমার কিন্তু এই অংশটা, এই যে জিনিস, এই জায়গায়, এই জায়গায়। তাহলে তোমার কি ভর কেন্দ্র কোথায় আছে? ভর কেন্দ্র দেখো, ভর কেন্দ্র এখন তোমার আছে, দেখো যেহেতু এই বরাবর তুমি নিয়ে যাচ্ছ, এইটুকু আমাদের এইচ, তো এইচ ভাগ টু উচ্চতা। ভূমি থেকে কত উচ্চতা আছে ভর কেন্দ্র? ভর কেন্দ্র তোমার আছে কোথায়? ভর কেন্দ্র যেহেতু এইটুকু উচ্চতা এইচ, তাহলে তুমি বলবো ভর কেন্দ্র আছে তোমার এইচ ভাগ টু তে। কোথায় আছে? এইচ ভাগ টু তে। ভর কেন্দ্র কোথায় আছে আমাদের? এইচ ভাগ টু। দেখুন এই যে তোমাকে ভর কেন্দ্র দিলাম, এখন আমি যদি কি করি, আমি এই জিনিসটা আবার একটু আঁকবো।
ওকে, আচ্ছা দেখো আমি আঁকাই, ভালো করেই আঁকাই। আঁকাই দেখো, বেশি টাইম লাগবে না, আমি আঁকাই। কপি করতে পারছি না তখন আঁকাইনি। হ্যাঁ, এখন এই জিনিসটাকে কি করবো আমরা, তোমার এই জিনিসটাকে আমি কি করবো, উলম্বভাবে এখন নিয়ে আসবো, দৈর্ঘ্য বরাবর নিয়ে যাবো। কেমন বরাবর? দৈর্ঘ্য বরাবর নিয়ে গেলাম আমি, মনে করি এই জিনিসটাকে। ওকে, ওকে, এইটুকু আমাদের আছে। হ্যাঁ, এখন খেয়াল করবো, এটা এখন খেয়াল করবো কি বলছি আমি, এই যে দৈর্ঘ্য আছে তোমার, এই যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য বরাবর উঠাইছি, দৈর্ঘ্য বরাবর খেয়াল করবো কি বরাবর উঠাইলাম আমি এটাকে, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর আনুভূমিক থেকে উলম্ব দিকে, আনুভূমিক থেকে, আনুভূমিক থেকে উলম্ব দিকে, কি হয়েছে, দৈর্ঘ্য বরাবর আণবিক থেকে উলম্ব দেখেছো তুমি না, তাহলে তুমি কি দেখো তো ভর কেন্দ্র কোথায় থাকবে, এইটুকু উচ্চতা থেকে এইটুকু দূরত্ব তোমার দৈর্ঘ্য, এটা কি আমাদের দৈর্ঘ্য এল সম্পূর্ণ। তাহলে ভর কেন্দ্র কোথায় থাকবে, ভর কেন্দ্র তুমি জানো, ভর কেন্দ্র অবশ্যই এর মাঝে থাকবে। এর মাঝে মানে কি ভাইয়া, এইটুকু আমাদের এল ভাগ টুতে, তার মানে শেষ ভরবেগ কত হলো তোমার, শেষ ভরবেগ, শেষ ভরবেগ, শেষ ভরবেগ তোমার কতটুকু হবে, শেষ ভরবেগ হবে তোমার এল ভাগ টু, এল ভাগ টু, শেষ ভরবেগ কত হবে আমাদের, শেষ ভরবেগ হবে আমাদের এল ভাগ টু। এখন খেয়াল করো ব্যাপারটা কিরকম, ব্যাপারটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, এই একটা বস্তু আছে আমাদের, এই বস্তু একটা দৈর্ঘ্য বস্তু, দেখো এই আমাদের ফোনটাকে চিন্তা করো, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এটুকু উচ্চতা। হ্যাঁ, তাহলে তুমি ভরকেন্দ্র কোথায় বলো, ভরকেন্দ্র দেখো এই এইচ এর মাঝ বরাবর, একদম মাঝ বরাবর, এখানে এইচ ভাগ টুতে আছে ভরকেন্দ্র, এবং সেটাকে যদি আমি কি বলবো, দৈর্ঘ্য বরাবর, সরি দৈর্ঘ্য বরাবর যদি নিয়ে যাই, তাই না, সরি এটা হচ্ছে তোমার প্রস্থ বরাবর। দেখো খেয়াল করো, এটা ছিল এইরকম, এরকম ছিল, সেটাকে কি বললাম আমি, এই বরাবর নিয়ে, সেটা হচ্ছে তোমার প্রস্থ বরাবর। একটু মাথায় রাখতে হবে, এটা কোন বরাবর হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর। কোন বরাবর আমাদের, এটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর। তাহলে কি করলাম আমি, ছিল তোমার এইরকম, আমি এই যে প্রস্থ তোমার এটা, এটা আমাদের প্রস্থ, তাহলে প্রস্থ বরাবর ঘুরাইছি, প্রস্থ বরাবর ঘুরাই এভাবে নিয়ে, তাহলে তোমার উচ্চতা কত হবে, এখন কিন্তু তোমার এল ভাগ টুতে, এখন কোথায় এল ভাগ টুতে, এই অবস্থা থাকলে এইচ ভাগ টুতে, এখন এটাকে যদি এভাবে নিয়ে যায় তাহলে কোথায় আছে তোমার এল ভাগ টুতে উচ্চতা আছে, এল ভাগ কোথায় আছে উচ্চতা, এল ভাগ টুতে উচ্চতা আছে, কি হয়েছে, এইটুকু তো আমরা বুঝছি। কিন্তু এইটুকু যদি বুঝি, তাহলে আগে ছিল এইচ ভাগ টুতে, এখন কোথায় এল ভাগ টুতে, তাহলে তুমি এখন কি বলবো, উচ্চতা তোমার কাজ কতটুকু হবে, কাজ হবে তোমার ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল ভাগ টু মাইনাস এইচ ভাগ টু। হ্যাঁ, সরণ তোমাকে কোনটা, এটা থেকে এটা সরণ আমাদের কোনটা, আগে ছিল এইটুকুতে, এখন আছে এল ভাগ টুতে, তাহলে তুমি কি বলবো, উচ্চতা তোমার এই দুইটার পার্থক্য যেটা, সেটা হচ্ছে আমাদের কি পার্থক্য, তাহলে এল ভাগ টু মাইনাস এইচ ভাগ টু, এইটুকু ক্লিয়ার। এবং বস্তুটা এখন যদি আমি কি করি, এইভাবে আছে, আমি দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য মানে কি এই বরাবর, কারণ আমি এই বরাবর ফ্লিপ করবো, এই বরাবর আমি যদি ঘুরাই দিই, এই বরাবর যদি ঘুরাই, তাহলে এখন এখন ব্যাসার্ধ আছে কোথায়, এই বরাবর যদি আমি ঘুরাই তাহলে ব্যাসার্ধ কোথায় হবে, দেখো ব্যাসার্ধ, তাহলে তুমি কি বলবো, দেখো এখন এখন ভরকেন্দ্র কোথায়, এখন ভরকেন্দ্র তুমি দেখো, এই যে তোমার এটা ব্যাস, সরি এটা তোমার কি প্রস্থ, সেই প্রস্থর সাথে দেখো প্রস্থের অর্ধেক দূরত্ব, প্রস্থের কতটুকু, অর্ধেক দূরত্ব, তাই না, এইটুকু না, আগে ছিল তোমার এইচ ভাগ টুতে, এখন কোথায় আছে, এখন আছে তোমার বি ভাগ টুতে, এখন কোথায় আছে বি ভাগ টুতে। খেয়াল করবা, আমি যদি এই জিনিসটাকে দৈর্ঘ্য বরাবর ঘুরাই, কি বললাম, দৈর্ঘ্য বরাবর ঘোরালে, হ্যাঁ দৈর্ঘ্য বরাবর যদি ঘোরাই, ঘোরালে তখন কি হবে, ডাব্লিউ ইকুয়াল তখন হবে, খেয়াল করবা এম যদি আছে, দৈর্ঘ্য বরাবর ঘোরালে তুমি পাবা কত, পাবা শুধু প্রস্থটা, প্রস্থ মানে কি বি ভাগ টু মাইনাস, আর আগে ছিল তোমার এইচ ভাগ টুতে, আগে ছিল কোথায় এইচ ভাগ টুতে। হ্যাঁ, কি লইছি, তো এই যুক্ত অংশটুকু মাথায় রাখতে হবে, এই অংশটুকু কি করতে আমাদের একটু মাথায় রাখতে হবে, কি লইছি, পরে মেতে যাই। পরের অংশ কি বলছে তোমাকে, ভরকেন্দ্র সরঞ্জামের কাজ, আমাদের লাস্ট কেস নাম্বার 3। হ্যাঁ, ভরকেন্দ্র সরঞ্জামের কাজের লাস্ট কেস তুমি বলতে পারো। এখন সেই কাজটা কি, সেই কাজটাতে সুন্দর একটা জিনিস আছে, তোমার কয়েকটা ইট নেবো। হ্যাঁ, কয়েকটা, এই যে তোমার একটা ইট, এটা আমাদের একটা ইট, কি বলছি তোমাকে, একটা ইট নিলাম,
ঠিক সেম ভাবে দেখো এই ইট আরেকটা ইট তোমার মনে করো এরকম আরেকটা ইট নিচ্ছি, একটা দুইটা ইট, এরকম চারটা ইট আছে। হ্যাঁ এরকম কি বললাম আমি চারটা ইট নিলাম। এখন এই যে চারটা ইট আছে দেখো এই চারটা ইটের মনে করো এই ইটটা আছে, এখন এই ইটটা তোমার এখানে নিয়ে গেলাম। হ্যাঁ এখানে নিয়ে গেলে এটার উপর থেকে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কি করবো আমরা একটার পর একটা সাজাবো। এখন সবগুলো উচ্চতা মনে করো সবগুলো উচ্চতা কত আমাদের, সবগুলো উচ্চতা আমাদের এই সবগুলো উচ্চতা কত আমাদের, সবগুলো উচ্চতাই আমাদের এই এটা একটা নিয়ে গেলাম। এখন এই জিনিসটাকে দেখো যদি তুমি এখানে নিয়ে আসো তখন প্রথম ক্ষেত্রে দেখো প্রথম এই যে বস্তুটা নিয়ে এসলাম এটার প্রথম ক্ষেত্রে কিন্তু কাজ করতে দেখো খেয়াল করবো আবার বুঝো, তোমাকে একটু ব্যাপারটা বুঝাই। এটা উচ্চতা এইচ, এটা ধরে না উচ্চতা এইচ, এই উচ্চতা আছে তোমার কত h/2, উচ্চতা কোথায় আছে এইচ। এখন এই জিনিসটাকে আমি এখান থেকে এই যে পয়েন্টে আসে এই তোমার বিল্ডিং গাঁথা শুরু করে দেবো, এই পয়েন্টে নিয়ে আসে, এই পয়েন্টে যদি তুমি নিয়ে আসো তাহলে তুমি দেখো তো আগে ছিল এইচ এখানে, আগে ছিল কত এইচ এখানে, এখন এখান থেকে যদি এখানে নেই দেখো তো এইচ এর কোনো সরণ হয়েছে, এই উচ্চতার কোনো পরিবর্তন হয়েছে। তাহলে তুমি দেখো তো এখান থেকে যদি আমি এখানে নিয়ে যাই, এখান থেকে এখানে তুমি যত দূরে নিয়ে যাও না কারণ তুমি দেখো উচ্চতা কোনো পরিবর্তন হচ্ছে তাহলে তোমার mgh এইচ এর কোনো পরিবর্তন হচ্ছে তাহলে তোমার কৃত কাজ কত, কৃত কাজ তাহলে তোমার 0। তাহলে খেয়াল করবা প্রথম ক্ষেত্রে তখন প্রথম বস্তুটাকে কি করলাম আমি প্রথম বস্তুটাকে একটা জায়গাতে একটা জায়গায় নিয়ে গেলাম, সেই ক্ষেত্রে তোমার এইচ কত ছিল ভরকেন্দ্রের সরণ কি বললাম আমি তোমাকে ভরকেন্দ্রের সরণ কত ছিল, ভরকেন্দ্রের সরণ তুমি বলছো w = mg এইচ এর মান 0, ভরকেন্দ্রের সরণ কত তোমার mg এইচ এর ভাগ 0। এখন কত এটার উপর আরেকটা বস্তু নেব, এই বস্তুটা দেখো এই বস্তুটা এখন কি করব এটার উপর দেবো। এখন এটার উপর যদি তুমি দাও এই বস্তুটা কি করলাম আমি যদি এটার উপর দিই তাহলে কি হবে দেখো ব্যাপারটা বুঝো। উচ্চতা আমাদের সেম। এখন কথা হলো আগে দেখো এই অংশটুকুর ভরকেন্দ্র কোথায় ছিল, ভরকেন্দ্র ছিল তোমার h/2-তে, এটার ভরকেন্দ্র কোথায় h/2-তে, এটার ভরকেন্দ্র কোথায় h/2-তে, সবগুলোর ভরকেন্দ্র কোথায় আছে h/2-তে আছে, সবগুলোর ভরকেন্দ্র কোথায় আছে তোমার h/2-তে। এখন খেয়াল করবা এইটুকু তোমার h, এখন ভরকেন্দ্র তোমার আছে দেখো আরো h/2 উপরে। এখন কত বলো তো দেখি ভরকেন্দ্র কোথায় আছে, এখন ভরকেন্দ্র এখন কোথায় আছে তুমি বলবা কি এই যে ভরকেন্দ্র এখন আছে h + h/2 তার মানে 3h/2 এই উচ্চতায়, 3h/2 উচ্চতায় আছে। তাহলে তুমি দেখো তো ভরকেন্দ্র সরণ দ্বিতীয় ক্ষেত্রে যখন দ্বিতীয় ইটটাকে একটার উপর একটা নিয়ে গেলাম, দেখো খেয়াল করবা প্রথম ইটটাকে যখন নিয়ে গেলাম তখন কাজ হচ্ছে 0, প্রথম ইটটাকে আণবিক যখন আছে তখন কাজ হচ্ছে কত 0। এখন দ্বিতীয় ইটটাকে যখন উঠাচ্ছি, দ্বিতীয় ইট এখান থেকে যখন এখানে উঠাচ্ছি, এখানে ছিল এখান থেকে কি করলাম ওইখানে উঠে নিয়ে তখন কিন্তু কাজ কত হচ্ছে, তখন দেখো আগে ভরকেন্দ্রের সরণ কতটুকু হচ্ছে তোমার mgh তোমার ছিল ভর বা mg বল, এবং সরণ কতটুকু হচ্ছে তোমার সরণ হচ্ছে তোমার দেখো আগে ছিল তোমার h/2, এখন হচ্ছে 3h/2 মাইনাস h/2। এখন কোথায় আছে তোমার আগে ছিল 3h/2 এখন হচ্ছে তোমার মাইনাস h/2। আগে ছিল তোমার কোথায় 3h/2 এখন কোথায় আছে আমাদের h/2, আগে ছিল কোথায় 3h/2 এখন কোথায় আছে আমাদের h/2-তে আছে। এইটুকু ক্লিয়ার হয়েছে। এখন যদি ক্লিয়ার হয় এখন তাহলে বলো তো কতটুকু পাবা তুমি এখানে mg 2 কমন নাও 3h মাইনাস 2h মানে 2h এইচ কাটাকাটি তুমি পাচ্ছ mgh। হ্যাঁ অথবা তুমি এমনিতেই ফিল করতে পারো আগে ছিল তোমার এইটুকু তোমার কত h/2, এখন তাহলে এখন ভরকেন্দ্র তোমার এইটুকুতে এই উচ্চতায় কি হয়েছে। তাই তুমি যখন দ্বিতীয় ইটটা উঠেছো তখন কাজ কত হচ্ছে mgh, দ্বিতীয় ইটটা যখন উঠেছে তখন কাজ কত হচ্ছে আমাদের mgh। এখন ঠিক সেম ভাবে আমি এই বস্তুটা এখানে উঠাবো, এই বস্তুটা কি করবো আমি এখানে উঠাবো। যদি তুমি এখানে উঠাতে যাও দেখো তো এখন কিন্তু কাজ কত হবে, ওকে এখন কোথায় আছে দেখো খেয়াল করবা। এখন এইটুকু তো তোমার এই সম্পূর্ণটা তোমার 2h, এটাও h এইটুকু তোমার আছে h/2-তে, তাই না। তাহলে তুমি দেখো তিনটা ইট যখন উঠাচ্ছি তখন ভরকেন্দ্র কোথায় আছে 2h প্লাস h/2, তার মানে তুমি যদি বলো 5h/4 5h/2 তাই না। তাহলে তোমার তৃতীয় ক্ষেত্রে দেখো 3 নম্বর ইটের ক্ষেত্রে তোমার কৃত কাজ কতটুকু হচ্ছে w3 = mg 5h/2 মাইনাস আগে ছিল তোমার h/2-তে। হ্যাঁ তুমি করো mg এর পাওয়ার 2h কি হয়েছে mg 2h। ঠিক সেম ভাবে যদি তুমি 4 নম্বর ইটটা উঠাইতা, 4 নম্বর ইট যদি উঠাইতা তাহলে কত পাইতা তুমি mg 3h কি হয়েছে। দেখুন খেয়াল করবা তুমি প্রতিটা পয়েন্টে যাও, দেখো তুমি যদি এভাবে ডট 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 wn পর্যন্ত যাইতা
ডাব্লিউ এন পর্যন্ত যাচ্ছে, তুমি কি পাইতা এম জি তো পাইতাই। দেখো এইচ কিন্তু একটা কমে যাচ্ছে তাই না, এইচ একটা কি কমে যাচ্ছে, তার মানে এখানে যদি এন হয় তাহলে এন মাইনাস ওয়ান তার সাথে এইচ, কি হয়েছে এন মাইনাস ওয়ান তার সাথে এইচ, এইটুকু হচ্ছে তোমার এন সংখ্যক 8 যদি তুমি উঠাও, এন সংখ্যক 8 যদি তুমি উঠাও তাহলে মোট কাজ কতটুকু হবে, তাহলে মোট কাজ কি বলবো আমরা, মোট কাজ কত হচ্ছে, মোট কাজ ডাব্লু ইকুয়াল টু ডাব্লু1 প্লাস ডাব্লু2 প্লাস ডাব্লু3 প্লাস ডট 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 প্লাস ডাব্লু এন। তাহলে তুমি মোট প্রথমে পাইলা 0 প্লাস এমজিএইচ প্লাস mg2h প্লাস ডট 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 প্লাস mg n মাইনাস 1 তার সাথে h, ঠিক আছে। এখন তুমি দেখো এই অংশটুকু বাদ 0 বাদ যাচ্ছে, তোমার mg কমন যাচ্ছে, mgh কমন যাচ্ছে, 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস n মাইনাস 1 এটা দেখো তুমি পাচ্ছ, কি লাগছে a মাইনাস 1, ওকে কি লাগছে এইটুকু। এখন যদি এইটুকু বুঝো তাহলে তুমি খেয়াল করবা, এখন 1 প্লাস 2 প্লাস 3 এভাবে যদি n সংখ্যক গুণফল হয়, কি বললাম n সংখ্যক গুণফল, তাহলে শুধু তোমার এরকম হওয়ার কথা ছিল n ইন্টু n প্লাস 1 ভাগ 2, এটা আমাদের কি যোগের সূত্র, এটা কি আমাদের n সংখ্যক, এই যে তোমার a b 1 2 3 4 5 6 এবার যদি n সংখ্যক দাও তাহলে যোগের সূত্র কি n ইন্টু n প্লাস 1, n ইন্টু কি n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তাহলে তুমি এখানে বলবা দেখো mgh বসাবা, সুন্দর করে mgh বসাও, তোমার কাজ ইকুয়াল টু কত পাবা তুমি, কাজ ইকুয়াল টু mgh তোমার থাকতেছেই, mgh থাকতেছে, তাহলে এখানে n এর জায়গায় যদি বসে n এর জায়গায় n কত n মাইনাস 1 থাকলো আমাদের এখানে, তার সাথে দেখো n মাইনাস 1 প্লাস 1 ভাগ 2 n কাটাকাটি, তাই তুমি পাচ্ছ কত mgh n ইন্টু n মাইনাস 1 ভাগ 2, এটা আমাদের কাজের সূত্র। এটা আমাদের কি একটার পর একটা যদি ইট নিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের কি হয়, কাজের সূত্র আমাদের এটা, হ্যাঁ কাজের সূত্র হয় আমাদের এটা। এখন রাজশাহী ইউনিভার্সিটি দেখবা 2002-3 সালে যদি দেখো তাহলে মোটামুটি 2-3 সালেই তুমি এখান থেকে পরপর 2-3 সালেই তুমি এই সূত্র থেকে ম্যাথ পাইছো, হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটিতে পরপর 2-3 সালেই এই একটা সূত্র থেকে ম্যাথ আসছে, মাথায় রাখতে হবে একটার পর একটা ইট, তার মানে কি এখানে একটা ইট আছে, ব্যাপারটা বুঝো, এখানে একটা ইট আছে আমাদের, তার উপর আরেকটা ইট তারপর আরেকটা ইট, এভাবে যদি পরপর একটা ইট সাজাই তাহলে কৃত কাজ কতটুকু হবে, mgh n ইন্টু n মাইনাস 1 ভাগ 2, mgh n মাইনাস n ইন্টু n মাইনাস 1 ভাগ 2, কি হয়েছে এইটুকু মাথায় থাকবে, আশা করি তোমাদের মাথায় থাকবে। তাহলে আমাদের থিওরি অংশটুকু মোটামুটি শেষ, কাজের যে থিওরি ছিল আমাদের, কাজের থিওরি আমাদের এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে, তারপর আমরা শক্তি বলবো এবং তারপর আমরা ক্ষমতা করবো, এরপর কি করবো শক্তি বলবো, তারপর কি করবো আমরা ক্ষমতা করবো, কি করবো এটা শক্তি, তারপর আমরা কি করবো একটা ক্ষমতার ম্যাথ করে শেষ করবো। তাহলে আমাদের থিওরি মোটামুটি যদি বলো থিওরি আমাদের এখানে প্রায় 60% আমাদের থিওরি শেষ, এরপরে শুধু ম্যাথই আছে আমাদের এখানে। একটা বলছে তোমাকে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 0.24 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 0.2 মিটার এবং উচ্চতা তোমাকে দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে এবং ভর দেওয়া আছে 2 কেজি। এটার দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থাতে উলম্ব অবস্থায় নিয়ে গেলে, এখন বের কথা হলো ছিল তোমার বস্তুটা বোঝো, খেয়াল করো বস্তুটা তোমার আনুভূমিক অবস্থায় ছিল, আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিয়ে গেলাম, আনুভূমিক অবস্থা থেকে কোথায় নিয়ে গেলাম উলম্ব অবস্থা। আগে তোমার ভর কিন্তু কত ছিল h/2তে, এখন আছে কোথায় l/2তে, এখন আছে কোথায় l/2তে। তোমার কৃতকাজের সূত্র কি হবে তাহলে তুমি মাথায় রাখবা, কৃতকাজ w ইকুয়াল টু mg, আগে উচ্চতা কোথায় ছিল, পরে কোথায় গেল, পরে হলো তোমার l/2তে, আগে ছিল তোমার h/2তে, হ্যাঁ সুন্দর করে ম্যাথটা বসাই দাও, ম্যাথ করো। মানের কত ছিল তোমার, m এর মান 2, g হচ্ছে তোমার 9.8 এবং l এর মান l কত তোমাকে বলছে, l হচ্ছে দৈর্ঘ্য কত তোমার, দৈর্ঘ্য হচ্ছে 0.24 মাইনাস 2 মাইনাস h কত, h হচ্ছে তোমার 0.06 ভাগ 2। এখন ক্যালকুলেশন করো যা উত্তর পাবা তাই, হ্যাঁ 2 কাটাকাটি চলে যাচ্ছে 9.8 0.24 মাইনাস 0.06 98 9.8 ইন্টু 6 মানে 8 হাতে 1.0, হ্যাঁ এটা মোটামুটি যদি ক্যালকুলেশন করে এখান থেকে এটাকে 10 ধরে যদি করো তাহলে তুমি পাবা 1.8, এত কাছাকাছি এত জোর, ঠিক আছে। 9.8টাকে এই 9.8টাকে হিসাবে করার জন্য আমি 10 ধরে ম্যাথ করলাম, 1.8 এত জোর, কি হয়েছে ওকে, আশা করি তোমরা পারবা। প্রায় কি হচ্ছে 10টা ইট যাদের প্রত্যেকের ভর 1 কেজি এবং উচ্চতা 2 মিটার, এদের পরপর একটির উপর একটি সাজিয়ে স্তম্ভ বানালে কাজের পরিমাণ কত হবে, তুমি খেয়াল করো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এটা আগেও আছে, এই ধরনের কোয়েশ্চেন আরও আসে, হ্যাঁ। তো তোমাদের সূত্র কি w ইকুয়াল টু mgh n ইন্টু n মাইনাস 1,
ভাগ 2, তাই না? এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার, এম এর মান 1 কেজি, জি এর মান 10 ধরে ম্যাথ করি। এস এর মান কত? এস এর মান বলছে তোমাকে, এইচ হচ্ছে তোমার উচ্চতা 2 মিটার, এইট হচ্ছে তোমার 10টা, 10 মানে কি 10 ইন্টু 10 মাইনাস 1 9 ভাগ 2। হ্যাঁ, 2 কাটাকাটি 90 990 এত জুল লইছি। ওকে, পরে ম্যাথে যাচ্ছি। পরে হলো আমাদের যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কি বল দ্বারা কিছু কাজ? পরিবর্তনশীল বল দ্বারা কৃত। এখানে তোমার কাজের অংশটুকুই সব থেকে বেশি। হ্যাঁ, শক্তি বলো ক্ষমতা বলো, এখান থেকে সব থেকে বেশি উৎস কি আমাদের কাজ থেকেই ম্যাথ বেশি আসে। কাজের অংশটুকু তাই আমাদের একটু বেশি স্ট্রংটা বেশি, বেসিকটা স্ট্রং বেশি করতে হবে। কথা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ তোমার 3 ধরনের নিতে। কয় ধরনের হইতে পারে? সেটা 3 ধরনের। কিভাবে আসতে পারে তোমার পরীক্ষায়? 1 নম্বর দাও, তোমার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এটা আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আরেকটা তোমার হইতে পারে কি, এটাকে বলি আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ। একটা তোমার আরেকটা হইতে পারে তোমাকে ফাংশন দেওয়া থাকবে। কি বলবো তোমাকে? ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন থেকে কৃত কাজ। ফাংশন থেকে কৃত কাজ। হ্যাঁ, এই 3 ধরনের হতে পারে। একটা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, একটা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, একটা ফাংশন দ্বারা কৃত কাজ। এখন এখানে আমরা আগে দেখি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কেমন হয়। সরি, হ্যাঁ, কি বলবো আমরা? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি সূত্র কি আমাদের মাথা রাখবা? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, মনে করো কোন একটা বস্তু কি আছে আমাদের, এই এখানে তোমার ধর এই একটা পি একটা অবস্থান, পি অবস্থান থেকে আর এ দূরত্বে আছে। কি বললাম? পি অবস্থান থেকে কি কোথায়? আর এ দূরত্বে। এখন এই পি নাকি একটা বস্তু, এটা কি আমাদের একটা এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু, আর এটা তোমার এম ভরের একটা আরেকটা বস্তু। হ্যাঁ, তুমি যে ভাবেই বলো সমস্যা, এটা এম ভরের একটা বস্তু আর এটা এম ভরের একটা বস্তু, বড় তার এম ছোট তার এম। এই এম ভরের একটা বস্তুকে কি বললাম? এই বস্তুটাকে আমি কি করবো? এখান থেকে সুন্দর করে আমি এখানে সরাই দিলাম। হ্যাঁ, সরাই দিলাম মানে কি এই অংশটুকু দূরত্ব হচ্ছে তোমার আরবি, এইটুকু দূরত্ব কত তোমার আরবি। হ্যাঁ, যদি তোমাকে বলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, কি বললাম? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তাহলে সূত্র মাথা রাখলো ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস জি এম এম, হ্যাঁ, 1 ভাগ আর এ মাইনাস 1 ভাগ আর বি। হ্যাঁ, এটা মাইনাস না দিলেও মনে হবে, মাইনাসটা আমি দিচ্ছি না এখানে, মাইনাসটা বাদ, মাইনাস এখানে বাদ, মাইনাস বাদে আমি কি করবো? জি এম। এটা আমাদের কি? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের সূত্র। এটা কি আমাদের? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের সূত্র। এখন খেয়াল বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমাদের মাইনাস দেওয়া উচিত কি? এটুকু আমাদের ছোট, এটা আমাদের বড়, 1 ভাগ ব্যস্তানুপাতিক। আচ্ছা, মাইনাস হবে, এখানে মাইনাস হবে, মাইনাস না দিলে হবে না। ওকে, মাইনাস জি এম এম 1 ভাগ আর এ মাইনাস 1 ভাগ। এখন কখনো কখনো তোমাকে এজেন্ট কর্তৃক কৃত কাজ হবে। কি বললাম? ব্যক্তি কর্তৃক কৃত কাজ। এই একই জিনিস তোমাকে বলবে কি? ব্যক্তি কর্তৃক কৃত কাজ। তখন কি মাথা রাখবা? তখন মাথা রাখবা ওই মাইনাসটা তখন দিবে না, জি এম এম 1 ভাগ আর এ মাইনাস 1 ভাগ আর পি। এটা আমাদের সূত্র। কি হয়েছে? দুই ক্ষেত্রে আমাদের 2 ধরনের সূত্র। কি হয়েছে এটুকু? এটা আমাদের সূত্র যদি মাথায় থাকে, তোমাদের যদি সূত্র মাথায় থাকে, ম্যাথ করা খুব একটা আহামরি কোনো কঠিন কাজ না। এখন তুমি যদি এখানে ম্যাথ করতে যাও, তাহলে এই যে সূত্র যদি ভূমি হতে এম উচ্চতা, তার মানে ধরো তোমার ভূমি তোমাকে একটা পৃথিবী দেওয়া আছে, পৃথিবী দেখো, খেয়াল করবো, এর সাথে মিলাই নাও, এর সাথে মিলাই নাও। তাহলে ভূমি তোমাকে দেওয়া আছে, এই পয়েন্ট দেওয়া আছে। এখন কোন একটা বস্তু এই এখানে আছে। হ্যাঁ, এই বস্তুটা কি বলছে তোমাকে? দেখো এই পয়েন্টে এইটুকু উচ্চতা তোমার আর, এইটুকু উচ্চতা তোমার আর, এই আর এর এই পয়েন্ট থেকে কি করছি আমরা? 2 আর উচ্চতা উঠেছে। কোথায়? পৃষ্ঠ থেকে 2 আর, পৃষ্ঠ থেকে 2 আর উচ্চতা যদি ওঠা, পৃষ্ঠ থেকে 2 আর, পৃষ্ঠ থেকে 2 আর। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের কত? 2 আর উচ্চতা, পৃষ্ঠ থেকে 2 আর উচ্চতা। এখন তুমি যদি পৃষ্ঠ থেকে 2 আর উচ্চতায় উঠাও, সেই ক্ষেত্রে কৃত কাজ হতো সেটা তুমি জানো ডাব্লিউ ইকুয়াল টু
mg gmm বা gmm সামনে মাইনাস 1/r/a 1/r/a মানে কত 1 দেখো ভূপৃষ্ঠ যেমন ছিল r তোমাদের একটা কমন ভুল মাইনাস 1 ওই 2 rb এর জায়গায় তোমার 2r লিখা rb এর জায়গায় কি লিখবা 2b এখন কথা হলো ভাই rb কিন্তু তোমার এই অংশটুকু না rb কিন্তু তোমার এই অংশটুকু তোমার rb না rb কোনটা rb তোমার সম্পূর্ণ অংশটুকু কতটুকু এই যে তোমার কেন্দ্র থেকে পুরোটা মাথায় রাখছি তোমাদের একটা কমন ভুল তুমি 2r দিয়ে ম্যাথ করবা 2r দিয়ে ম্যাথ করলে কিন্তু উত্তর পাবা না তাহলে তোমাকে কি করতে হবে উত্তর নিতে হবে দেখো r + 2r তারপরে এখানে তোমার 3r ক্লিয়ার হয়েছে এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে একটু ক্যালকুলেশন করে মাইনাস gmm এটা হচ্ছে তোমার 3r লসাগু আর কাটাতে 3 মাইনাস এটা তোমার হচ্ছে কত আর কাটাকাটি তাহলে তুমি কত হচ্ছে 3r 1 তাই না তাহলে তুমি কত পাবে এখানে মাইনাস gmm 2/3r এটা তোমার উত্তর হ্যাঁ মাইনাস gmm 2/3 ডাবল ইকুয়াল আমাদের এটা হ্যাঁ এটা যেন মাথায় থাকে তোমাদের এই অংশটুকু যেন তোমাদের মাথায় থাকে ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে তোমরা এখন আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরের টপিকে যাইতে পারি আশা করা যায় সেটা পরের টপিক কি আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ স্প্রিং বল দ্বারা কৃত কাজ এখন স্প্রিং বল দ্বারা কৃত কাজ এটা তোমার মাথায় রাখবে এটা তোমাকে স্প্রিং এর বিভব শক্তি যত সেটাই বোঝাচ্ছি আমি স্প্রিং এর বিভব শক্তি স্প্রিং দ্বারা কৃত কাজ মোটামুটি একই টাইপের ম্যাথ তোমাকে যদি বলা হয় স্প্রিং করতে কৃত কাজ তুমি জানো স্প্রিং বল ইকুয়াল টু F ইকুয়াল টু মাইনাস কেক্স তাহলে স্প্রিং বল কত আমাদের F ইকুয়াল টু মাইনাস কেক্স এখন ধরো কোন একটা বস্তুকে আমি কি করলো x1 পয়েন্ট থেকে x2 পয়েন্টে নিয়ে যাবো x1 পয়েন্ট থেকে কি করবো না x2 পয়েন্ট এখন তুমি জানো এই যে বলটা আছে সেই বলটা আমাদের কেমন বল পরিবর্তনশীল বল সেই বলটা কেমন আমাদের পরিবর্তনশীল সেই পরিবর্তনশীল বল তুমি জানো W করলে কি করতে হয় ইন্টিগ্রেশন অফ f dx করতে হয় f dx যদি করো তাহলে x1 থেকে x2 দূরত্ব নিতে হয় এখানে তুমি বসাও এখানে মাইনাস kx dx তাই না x1 থেকে x2 তুমি ক্যালকুলেশন করো মাইনাস কে বাইরে যাচ্ছে x এর উপর h² ভাগ 2 মোটামুটি তুমি ধরো x1 থেকে x2 তাহলে তুমি মাইনাস আছে হাফ কে x1 তার উপর স্কয়ার মাইনাস x2 তার উপর স্কয়ার এটা আমাদের সূত্র আমাদের কি আমাদের এটা আমাদের একটা সূত্র w = হাফ কে x1 - h² - 1 - x2 h² ক্লিয়ার এবং অথবা তোমরা সূত্র পড়ছিলা ওইভাবে যদি তোমার আদি অবস্থান সাম্য অবস্থান থেকে শুরু হয় w = হাফ কে x² তাই না এটা স্প্রিং বল দ্বারা কি দাও এখন এই কেটা কি ছিল আমাদের এখানে কেটা ছিল আমাদের একটা স্প্রিং ধ্রুবক কেটা কি ছিল আমাদের কেটা হচ্ছে আমাদের একটা স্প্রিং ধ্রুবক কেটা কি আমাদের কেটা একটা আমাদের স্প্রিং ধ্রুবক এখন এই স্প্রিং ধ্রুবকে কিন্তু তোমাদের একটু ঝামেলা থাকতে হয় মোটামুটি কয়েকটা ঝামেলা হয় কথা হলো স্প্রিং থেকে কি আসে m/n অংশে যদি বিভক্ত করা একটা স্প্রিংকে কি বলা হয় m/n অংশে কি বললাম আমি এই যে তোমাকে একটু খেয়াল করবা এই অংশটুকু একটু মাথায় রাখতে হবে তোমাদের একটা তোমাকে স্প্রিং দিলাম এই যে স্প্রিং এই স্প্রিংকে কি করব আমি ভাগ করব স্প্রিংকে কি করব ভাগ করব একটা হলো m ভাগ এটা তোমার n ভাগ কি লাগছে আগে ছিল তোমার k মনে করো আগে তোমার স্প্রিং ধ্রুবক ছিল k এখন আমি যদি এটাকে ভাগ করি ভাগ করলে মাথায় রাখবা km আর kn এই দুটো মান কেমন হবে মাথায় রাখবা যদি তুমি স্প্রিংটাকে ছোট করো দেখো স্প্রিংটা যদি ছোট করে তাহলে স্প্রিং ধ্রুবক বাড়বে না কমবে স্প্রিং ধ্রুবক মানে কি তুমি এই যে টাইনা নিতে কতটুকু বাধানুকি বল দেয় মানে 1 মিটার সরাইতে যতটুকু বল পরি দেয় বাধানুকি বল সেটা হচ্ছে তোমার কি কেন মান তাই না এখন কথা হলো স্প্রিং যত ছোট হবে তত বেশি সরণ ঘটাইতে হয় তাই না স্প্রিং যত ছোট হবে তত বেশি বল প্রয়োগ করতে হবে সরণ ঘটানোর জন্য তার মানে কি তোমার স্প্রিং ধ্রুবকের মান বেড়ে যাচ্ছে স্প্রিং ধ্রুবকের মান কি হবে আমাদের বেড়ে যাবে বেড়ে যদি যায় তাহলে মাথায় রাখবা নিচে উপরে তোমার m + n থাকবেই এটা তোমার k এটা তোমার m + n k তাই না এখন যেটুকু বের করতে হচ্ছে সেটা দ্বারা ভাগ করে দিবা m n ক্লিয়ার এটা আমাদের স্প্রিং ধ্রুবকের মান এটা আমাদের কি স্প্রিং ধ্রুবক যদি তুমি m ভাগ ও m অনুপাত n অনুপাতে ভাগ করে m অনুপাত n এই অনুপাতে যদি ভাগ করো তাহলে তোমার কি হবে স্প্রিং কনস্ট্যান্ট কি হবে km = m + n ভাগ m * k এবং kn হবে m + n ভাগ n * k ক্লিয়ার এবং আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এটা যখন তুমি মাথা রাখবা ঠিক সেম ভাবে আরেকটা জিনিস মাথা রাখবে কি তোমার স্প্রিং যদি তোমার শ্রেণীতে যুক্ত থাকে স্প্রিং কিসের সাথে যুক্ত শ্রেণীতে যুক্ত হলে তাহলে 1 ভাগ ks = 1 ভাগ k1 + 1 ভাগ k2 প্লাস ... 1 ভাগ kn হ্যাঁ অথবা সমান্তরালে যুক্ত থাকতে পারে সমান্তরালে হলে কি করবা সমান্তরালে হলে kp = ka1 + k2 প্লাস ... প্লাস kn
এই যে গেল তোমার স্প্রিং থেকে তোমাদের যত ধরনের ম্যাথ আসে সব ধরনের ম্যাথের ফর্মুলা আর সূত্র যতই বলো থিওরি। ওকে, আর পরে আছে তোমাদের ফাংশন দ্বারা কৃত কাজ। ওই ফাংশন দ্বারা কৃত কাজ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মতোই তোমাকে কি বলবে, একটা ফাংশন দ্বারা কৃত কাজ, না ফাংশন হতে কৃত কাজ। এটা কিভাবে করবো, হতে কৃত কাজ। ওই ফাংশন যদি হয় তোমাকে বলবে এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করো তোমাকে দেওয়া আছে এক্স স্কয়ার, কি লিখছি এখন ওই x1 থেকে x2 নিয়ে গেলে কৃত কাজ কত, নিয়ে গেলে কৃত কাজ কত, কৃত কাজ কত, তোমাকে এই ধরনের ম্যাথ আসবে। তখন তুমি কিভাবে করবে দেখো, খেয়াল করবে কিভাবে বের করা যায় আমাদের এফ অফ এক্স। তুমি জানো ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, এফ এর জায়গায় মান বসাবা এক্স স্কয়ার ডিএক্স। হ্যাঁ, সুন্দর করে দেখো এক্স পাওয়ার 3 ভাগ 3, 1/3 তোমার বাইরে যাচ্ছে এবং শুধু এক্স কিউবের লিমিট কত, x1 থেকে x2 তুমি লিখবা এইভাবে 1/3 x2 তারপর কি মাইনাস x1 তারপর কি লিখেছি। এটাই তোমার কাজের সূত্র। এটা কি আমাদের একটা কাজের সূত্র, কি লিখেছো? ওকে, আচ্ছা যদি হয় পরবর্তী আমরা ম্যাথ, পরবর্তী আমাদের শুধু ম্যাথ আছে এখানে, আমাদের বেশ কয়েকটা ম্যাথ। ওকে, বললাম না বেশ কয়েকটা ম্যাথ আছে, তারপর শক্তি সূত্র আছে আমাদের এখানে। ওকে, আচ্ছা এখন আমরা ম্যাথগুলো করার চেষ্টা করি। আশা করি তোমরা সবগুলো ম্যাথ পাবা। যদিও তোমাকে বলছে এত কত নিউটন, নিউটন পার মিটার, 80 নিউটন পার মিটার মানে কে তোমাকে দেওয়া আছে বল ধ্রুবক বা কে ধ্রুবক এবং 3 সেন্টিমিটার যদি এক্স এর মান তোমাকে দেওয়া আছে, দেওয়া হলে পূর্বের অবস্থায় আনতে কৃত কাজ কত। পূর্বের অবস্থা মানে কি 3 সেন্টিমিটার নিয়ে গেছো, এখন আগের অবস্থা সূত্র জানো কি, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে x1 তারপর স্কয়ার মাইনাস x2 তারপর স্কয়ার, তাই না? তুমি এই জিনিসটাও জানো, হাফ কে এর মান কত দিচ্ছে 80, পূর্বের অবস্থা মানে x1 মানে ছিল তোমার 3 তে, এর কোথায় তোমার 3 এর উপর স্কয়ার মানে কি 0.03 তার উপর স্কয়ার, ক্লিয়ার? কারণ সেন্টিমিটারকে মিটার করতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে 100 দ্বারা ভাগ করতে হয়, মাইনাস নিয়ে গেল কোথায় 0 তে, তার উপর স্কয়ার করলে তুমি পাবো হাফ ইনটু 80 ইনটু 0.03 ইনটু 0.03, তার মানে 100 ইনটু 100। হ্যাঁ, তার মানে তোমার 0 বাদ নিচে হচ্ছে তোমার কত 1000, 8 3 24 ইন্টু 2, এটা কাটলে 4, তাই না? আর কাটলাম না, 4 রাখলাম এমনিতেই, 4 3 4 12, 4 12 36, 4 12 36, 3 4 12, 4 12 36 সত্যি পারলে তাহলে পাচ্ছ 0.036 এত জুল। ওকে, আচ্ছা পরে ম্যাথে যাই। পরে ম্যাথে দেখছি স্থির অবস্থায় কোনো একটা কণার অপর এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কি বলছে, এফ ইকুয়াল টু কে এক্স বল প্রয়োগ করা হলে এক্স ইকুয়াল টু 0 মিটার থেকে এক্স ইকুয়াল টু 4 মিটার নিয়ে গেছে, কে এর মান তোমাকে বলছে 1 নিউটন পার মিটার স্কয়ার, কাজের পরিমাণ তুমি জানো ডাব্লিউ ইকুয়াল টু কি, ওই ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, এফ এর মান তোমাকে বলছে কি কে এক্স ডিএক্স। যদি তুমি এখান থেকে ম্যাথ করো তাহলে কেটাকে বাইরে দিতে হয়, এখানে পাবা এক্স এর পাওয়ার 2 ভাগ 2, 0 থেকে 4 পর্যন্ত এখন মান বসায় দাও। কে এর মান 1 হাফ 4 এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার, তার মানে তোমার 416 ইন্টু 8 জুল। ওকে, বুঝতে পারছো? আচ্ছা পরের ম্যাথ, একটি এম ভরের বস্তুকে ঘর্ষণহীন একটি তলে ইউ বেগে ভি বেগে চলার সময়, মানে ভি বেগে একটা বস্তু চলছে, এম ভরের একটা বস্তু একটি স্প্রিং এর সাথে ধাক্কা লাগে, স্প্রিংটাকে সংকুচিত করলো। স্প্রিং এর কে দেওয়া আছে, স্প্রিং এর কতটুকু সংকুচিত হবে সেই অংশটুকু বের, তাহলে এম এক্স এর মান কত তোমাকে বের করতে বলছে কি এক্স কতটুকু হবে। খেয়াল করবা যখন কত বেগে যাচ্ছিল, এই হাফ এমভি স্কয়ার শক্তি নিয়ে যাচ্ছে, কতটুকু শক্তি নিয়ে যাচ্ছে, হাফ এমভি স্কয়ার শক্তি নিয়ে যাচ্ছে। এই শক্তিটাই কিন্তু এই শক্তিটা কি করতেছে, আমাদের স্প্রিংটার সংকোচন করাচ্ছে, এই শক্তিটা কি স্প্রিংটার সংকোচন ঘটাচ্ছে। কারণ সংকোচন যদি করায় তাহলে তুমি কি বলো, হাফ এমভি স্কয়ার তো গেল, তুমি বলো হাফ কে এক্স স্কয়ার সংকোচন করাইছে, তার মানে তার শক্তি এত, তুমি হাফ হাফ কাটাকাটি দাও, কারণ এক্স ইকুয়াল তাহলে কি হবে, এক্স স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু এম ভি স্কয়ার ভাগ কে, তাহলে x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে রুট ওভার m ভাগ কে, ভি এর উপর স্কয়ার করলে ভি বাইরে। ওকে, ক্লিয়ার হয়েছে এইটুকু। পরে ম্যাথ, পরে হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, কি বললো, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হবে, দ্বিতীয় স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত। খেয়াল করবা স্প্রিং এর ক্ষেত্রে তোমাকে দেয়া আছে স্প্রিং এর কাজের সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তার মানে তুমি বলো ডাব্লিউ সমানুপাতিক কে যদি তোমার একই দেয়, তাই দেখো খেয়াল করবা কি বলছে,
কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, তার মানে তোমার সনদে আছে, এবং দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়। হ্যাঁ, এবং দ্বিতীয় স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত, দ্বিতীয় স্প্রিংটা মাথা রাখো। এইভাবে না করে তোমাকে যেহেতু কে বের করতে হবে, কে স্প্রিং ধ্রুবক একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে, হ্যাঁ মাথা রাখো। তুমি কি বলবা, W1 ভাগ W2, এখন কি লেখা যাবে দেখো তো দেখি, হাফ তো বাদ দিলাম, K1 x1 তারপরে স্কোয়ার এবং K2 x2 তারপরে স্কোয়ার। এখন তোমাকে বের করতে হবে কিসের মান, বের করতে হবে যেহেতু K এর মান, তাহলে আমি কি বলবো, K2 ভাগ K1 ইকুয়াল টু W2 ভাগ W1 ইন্টু x2 তারপরে স্কোয়ার ভাগ, আমার মনে হয় একটু উল্টা পাল্টা হয়েছে মনে হয়, W2 এর সাথে এখানে x1 যাবে, x1 স্কোয়ার ভাগ x2 তারপরে স্কোয়ার। এখন তুমি মান বসাও। এখন তোমাকে দেখো কি বলছে, কে স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করেছে। কি বলছে দেখো, x1 x2 ইকুয়াল টু কি, হাফ x1, তোমাকে এটা বলে দিছে। এবং আরেকটা জিনিস কথা বলছে দেখো, অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়, দ্বিগুণ পরিমাণ কাজ করতে, তার মানে W2 ইকুয়াল টু কি, W ইকুয়াল টু 2W1, W ইকুয়াল টু কি হবে তোমার 2W1, এইটুকু তোমাকে বলে দিচ্ছে। এখন তোমাকে বের করতে হবে কি, K2 কত হবে সেটা বের। এখন কথা হলো K2 বের করার আগে তুমি W2 বসাও, W হচ্ছে 2W1 ভাগ W1 ইন্টু x1 এর মান কত, x1 এর মান x1, এখানে তোমার কত 1 ভাগ 2 x1 তারপরে স্কোয়ার। ঠিক আছে, তুমি করো W1 W1 কাটাকাটি, তাহলে তুমি কত 2 ইন্টু x1 স্কোয়ার, উপরে গেল তোমার 4, এখানে x1 তারপরে স্কোয়ার কাটাকাটি, তুমি পাচ্ছ 8। হ্যাঁ, তুমি পাচ্ছ কত 8। এখন এই জিনিসটাকে যদি করো তুমি, অতএব K2 ইকুয়াল টু 8 K1, এটা আমাদের উত্তর। ওকে, বুঝতে পারছো এইটুকু? পরে ম্যাথে যাই আমরা। পরে আমাদের নতুন একটা থিওরি চলে আসে, মানে তোমার কাজের যত ধরনের ম্যাথ হওয়া উচিত বা যত ধরনের আসতে পারে, কাজ অংশটুকু তোমার কমপ্লিট। কাজের যত ধরনের ম্যাথ হওয়া উচিত সব ধরনের ম্যাথ তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন তোমাকে কি করতে হবে, এখন আমাদের কি করতে হবে, তাহলে এখন আমাদের করতে হবে, এখন কি করতে হবে, এখন আমাদের দেখতে হবে যে শক্তি, যে সূত্র, শক্তি তুমি জানো গতিশক্তি, এবং গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, অথবা তুমি জানো পি স্কোয়ার ভাগ 2m, পি স্কোয়ার ভাগ কি 2m। যাদের মনে থাকে না তাহলে মাথা রাখবে এরকম করে, হাফ হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার ভাগ এম, মানে হাফ পি স্কোয়ার ভাগ এম, তারপরে তুমি বলতে পারো হাফ এম বি স্কোয়ার বাই এম বি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ 2m, এবং গতি শক্তি এবং বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh, আমরা এইটুকু জানি আমরা। হ্যাঁ, এখান থেকে আমরা ম্যাথ করার চেষ্টা করি। কি বলছে, 3 কেজি ভরা একটা পাথরকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলে 2 সেকেন্ড পর গতিশক্তি, তার মানে তুমি জানো ডাব্লিউ গতিশক্তি সূত্র কি, গতিশক্তি সূত্র হচ্ছে তোমার ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ গেল তোমার এম এর মান তুমি জানো, এম এর মান 3 কেজি, আর ভি এর উপরে স্কোয়ার, তার মানে কি ইউ এর উপরে স্কোয়ার মাইনাস 2gh, এরকম আমাদের সূত্র, তাই না? ভি এর উপরে স্কোয়ার, অথবা তুমি কি বলতো 3 সেকেন্ড মধ্যে, তাহলে আমি এটা না করি, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। দেখো এটা আমাদের ভি এর সূত্র, তারপরে স্কোয়ার আছে আমাদের। হ্যাঁ, এখন ছিল কেমন, আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে দিকে স্কোয়ার মারছি, তাহলে তুমি বসা এখানে হাফ ইন্টু 3 ইন্টু 30 মাইনাস জি কত তোমার, জি হচ্ছে তোমার 9.8 এবং টি হচ্ছে তোমার 2, তো আমি বললাম 20 তারপরে স্কোয়ার। ওকে, কারণ ওই যে জিটাকে বললাম আমি জি ইকুয়াল টু 10, জি ইকুয়াল টু কত আমাদের 10 যদি হয়, তাহলে যদি করো 10 এর উপরে স্কোয়ার মানে 100, হাফ ইন্টু 3 ইন্টু 10 150, তাহলে 3 × 5 = 15, 150 এত জুল কাজ করতে হবে। ঠিক আছে, এইটুকু ম্যাথ, সহজ ম্যাথ। পরের ম্যাথে যাবো আমরা।
একটি কণার ভরবেগ p এর গতিশক্তি 4 গুণ করা হলে নতুন ভরবেগ কত হবে? হ্যাঁ, এর কত কি বললাম, একটি কণার ভরবেগ p এর গতিশক্তি 4 গুণ করা হলে, এর গতিশক্তি কয় গুণ করা হলো আমাদের? 4 গুণ করা হলো। 4 গুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে? খেয়াল করবো, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? E কে ইকুয়াল টু হাফ p স্কয়ার ভাগ m, তাই না? বা p স্কয়ার ভাগ 2m, এটা আমাদের কি? গতিশক্তি। E কে ইকুয়াল টু কি? p স্কয়ার ভাগ 2m। তাহলে তুমি কি বলবো এখান থেকে? E কে সমানুপাতিক p স্কয়ার, তাই না? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এইভাবে, E কে 2 আর E কে 1 ইকুয়াল টু p1 স্কয়ার ভাগ p2 স্কয়ার, সরি সমানুপাতিক যেহেতু, তাহলে p2 স্কয়ার ভাগ p1 স্কয়ার। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। তাহলে তোমার কি বলছে? p এর গতিশক্তি বা কণা ভরবেগ p এর গতিশক্তি 4 গুণ, মানে এটাকে 4 গুণ করবা তুমি। 4 গুণ করলে তুমি দেখো 4e1 ভাগ e1 ইকুয়াল টু p এর উপর স্কয়ার p2 এ তার উপর স্কয়ার ভাগ p1 তার উপর স্কয়ার। তো কাটাকাটি করলে তোমরা এটা পাচ্ছ। তাহলে তুমি পাচ্ছ p2 স্কয়ার ইকুয়াল টু 4p1 তার উপর স্কয়ার, p2 ইকুয়াল টু 2p1। হ্যাঁ, এখন তুমি এভাবে না করে তুমি ডাইরেক্ট এখান থেকে করতে পারতা। যেহেতু তুমি কি করলা? e কে সমানুপাতিক লিখছো কি? e কে সমানুপাতিক p স্কয়ার, তার মানে e কে রুট e কে সমানুপাতিক p স্কয়ার। কথা হলো এটাকে যদি 4 গুণ করি, একটাকে যদি আমি কি করি? রুট e কে সমানুপাতিক p। হ্যাঁ, এই যে e কে যদি আমি 4 গুণ করি, তার মানে রুট ওভার 4, তার মানে 2 গুণ। তুমি ডাইরেক্ট এভাবে ম্যাথ করতে পারতা। ডাইরেক্ট এভাবে এই ম্যাথগুলো না করে তুমি ডাইরেক্ট শর্টকাটে করতে পারতা। ক্লিয়ার হইছে? তোমাদের এগুলো আগেও শিখিয়ে দিয়েছিলাম আমি তোমাদের। ওকে, পরের ম্যাথ। পরে আমাদের ম্যাথ না, কাজ শক্তি একটা উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কি তুমি জানো? কাজ শক্তি W ডেল্টা W ইকুয়াল টু ডেল্টা K, শক্তির পরিবর্তন, গতি শক্তির পরিবর্তন কাজের পরিবর্তনের সমান। তারপরে তুমি হাফ m v স্কয়ার মাইনাস u স্কয়ার, তাই না? এটা আমাদের সূত্র ছিল। ঠিক সেম ভাবে এখান থেকে আমাদের সবথেকে ফেভারিট একটা ম্যাথ, 30 মিটার উচ্চতায় কোনো একটা বস্তু নিচের দিকে ফেলে দেওয়া হলো, কত উচ্চতায়? তাহলে মাথা রাখবা, যদি এই ধরনের ম্যাথ আসে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। যদি এই ধরনের ম্যাথ আসে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, তখন তুমি কি করবা? তাহলে x ইকুয়াল টু, এই যে কত উচ্চতা h তোমাকে দেয়া থাকবে, এই উচ্চতাতে পড়তেছে ভাগ n প্লাস 1, এটা আমাদের সূত্র। এটা কি আমাদের সূত্র? এখন ঠিক সেম ভাবে তোমাদের পরীক্ষা অন্যভাবে আসতে পারে, কত উচ্চতায়, তাহলে তোমাকে দেওয়া আছে কি এরকম, এখানে খেয়াল করো, e কে ইকুয়াল টু n ep দেওয়া আছে। তাহলে এখন পরীক্ষা আসতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। হ্যাঁ, তো এই ধরনের যদি ম্যাথ থাকে, তখন কি করবা তুমি? খেয়াল করবা, e কে ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে n, e কে ইকুয়াল টু ep, তাই না? তার মানে ব্যাপারটা তোমার এরকম, e কে ইকুয়াল টু 1 ভাগ n ep। এখন তুমি এই ঠিক এখন তুমি এটাকে কি করবা? e কে ইকুয়াল টু 1 ভাগ n ep দেয়া আছে, তাহলে তোমরা কি দেখো, n এর জায়গায় দেখো, আগের যেখানে n ছিল সেখানে a এখন আছে n ভাগ 2, তাই না? তো তুমি লিখবা x ইকুয়াল টু h ভাগ n এর জায়গায় নামবে 1 ভাগ n প্লাস 1। ওকে, এই দুটো যদি সূত্র মনে থাকে, তাহলে তোমার এই জিনিসটা পাওয়ার কথা। এখন তাহলে কি বলবো? দেখো, এত মিটার উচ্চতা থেকে একটা বস্তু বিনা বাধা পড়তেছে, তাহলে কত উচ্চতায় গতিশক্তি, স্থিতি শক্তি বা বিভব শক্তির দ্বিগুণ হবে? তাহলে n এর মান কত বলছে তোমাকে? n এর মান 2 গুণ। তাহলে তুমি কি করবা? x ইকুয়াল টু n এর মান, h এর মান দেওয়া ছিল 30 বা n এর মান 2 প্লাস 1 ইকুয়াল টু তোমার 10 মিটার। ক্লিয়ার হয়েছে? অনেকভাবে ম্যাথ করা যায়, কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করবো। ওকে, পরে বলছে কি, কোনো বস্তুর গতিশক্তি 30% বৃদ্ধি করলে, গতিশক্তি 30% বৃদ্ধি করে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? বাড়বে। ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? এখন খেয়াল করবো, ম্যাথ করার ক্ষেত্রে আমরা কি করবো? শর্টকাটে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাহলে গতিশক্তি e কে ইকুয়াল টু p স্কয়ার ভাগ 2m, এটা আমাদের আছে। তাহলে e কে সমানুপাতিক p স্কয়ার, অথবা তুমি বলতে পারো p স্কয়ার সমানুপাতিক e কে রুট ওভার e কে ইকুয়াল সমানুপাতিক p, তাই না? এখন কথা হলো, গতিশক্তি 300% বাড়ছে মানে কি?
গতিশক্তি 300% বাড়ায় মানে খেয়াল করবা, যদি গতিশক্তি 1 হয় সেটার 3% বাড়া মানে কি 3 বেড়ে গেছে, 3 গুণ বাড়ছে, 3 গুণ বেড়ে কত হয়েছে 4k হয়েছে, তাই না? 4ek হয়েছে। আগে ছিল তোমার ek, এখন সেটা হয়ে গেছে তোমার কত 4ek, তাই না? এটাই তো তোমার 300% বাড়া, তাই না? 300% বাড়া মানে কি আগে ছিল 100, এখন হচ্ছে কত 300 থেকে 100%, 300% বাড়ছে, তার মানে কি 100 প্লাস 300 তারপরে কত 400, তাই না? 400% বাড়ছে, তার মানে কি আগে ছিল ek, এখন হচ্ছে তোমার 4ek, তাই না? এখন যদি হয় তাহলে তুমি বলো তো p কত হবে? p তুমি বলতে পারো না এরকম, ওই √2 গুণ হবে, √2 মানে কি ওই যে তোমার √4, তাই না? এত p2 = p1 হবে তোমার, তাহলে তুমি কি বলবো তাহলে এখানে 2p1 হবে। 2p1 মানে কি আগের তুলনায় এখন দ্বিগুণ হবে, ভরবেগ আগের তুলনায় এখন কত গুণ হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়া মানে কত গুণ বৃদ্ধি পাওয়া? 1 গুণ বৃদ্ধি পাওয়া। 1 গুণ বৃদ্ধি পাওয়া মানে কত পার্সেন্ট? সেটা হচ্ছে তোমার 100%। কত পার্সেন্ট? 100% বৃদ্ধি পাওয়া। কি হয়েছে? এগুলো মেজার করে দিব না, তোমার নিজেরাই করবে এগুলো। ওকে, আচ্ছা, পরে বলছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির কি? সংরক্ষণশীলতার নীতি। এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি কি জানো? তুমি জানো আদি শক্তি = শেষ শক্তি। তার মানে ওই যে তোমার বলতে পারো k1 + u1 = k2 + e2, তাই না? এখানে তোমাকে বলছে কি 5 কেজি ভরা একটা বস্তু 5 মিটার উচ্চতা থেকে পড়তেছে। এটা ম্যাথ করার আগে তুমি দুইটা কেস বুঝি আমরা। কেস এখান থেকে তোমাদের দুই ধরনের ম্যাথ আসতে পারে, একটা কেস 1 একটা তোমার কেস 2। হ্যাঁ, কেস 1 কি? কেস 1 হচ্ছে তোমার এরকম একটা বস্তু, এখানে তোমার একটা হাতুড়ি দেওয়া আছে। এই হাতুড়ি কি করছে আমাদের এই উচ্চতা থেকে পড়তেছে, কত উচ্চতা? এই উচ্চতা। হ্যাঁ, এখানে একটা প্রেক দেওয়া আছে, কি হচ্ছে আমাদের এখানে প্রেক দেওয়া আছে। এই প্রেক যখন পড়বে, এম ভর একটা বস্তু যখন পড়বে তখন কি হবে? এটা আমাদের ভিতর দিকে চলে যাবে। ধরো গেল তোমার ভিতর দিকে x মিটারে, ধরো কতটুকু গেল x মিটার। এখন খেয়াল করবা তাহলে এই যে বস্তুটা ছিল সেই বস্তুটার বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে তোমার mgh মানে কি h + x, তাই না? এখন এই বস্তুর উপর কতটুকু কাজ করছে? এই বিভব শক্তির ফলে যে এখানে যে কাজটা আছে, তুমি জানো শক্তির উপপাদ্য, তাই না? কাজ শক্তির উপপাদ্য, বা তুমি বলতে পারো কি শক্তির সংরক্ষণশীলতার নীতি। তুমি যদি বলো এই বিভব শক্তিটা কি হবে? এর কাজে রূপান্তরিত হবে, কারণ এখানে কোনো গতিশক্তি নাই। তাহলে তোমার কি হবে এখানে? তাহলে দেখো কাজে যেহেতু রূপান্তরিত হচ্ছে, তাহলে তুমি মোট কাজ তাহলে কি বললো তুমি এখানে Fx, বাধাদাঙ্গি বল F এবং x মিটার দূরে সরে গেছে, তাহলে তুমি বললো Fx। তাহলে মাথায় রাখতে হবে তোমাকে সূত্র কিরকম হচ্ছে আমাদের, F = mgh + x ভাগ x। এটা আমাদের কি কোন একটা বস্তু যদি উপর থেকে পড়ে এবং আরেকটা বস্তু x মিটার যদি যায়, সেই ক্ষেত্রে আমাদের এই বাধাদাঙ্গির বল কত হবে সেটা বের করতে হবে, mgh + x ভাগ x। ঠিক সেম ভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম, ভি বেগে দিলাম, এবং এখানে একটা ব্রেক দেওয়া আছে তোমার, মনে করো সেই ব্রেকটা তোমার x মিটার প্রবেশ করলো, তাহলে তোমার একই কথা ½ mv² = fx। এখান থেকে তোমাকে f এর মান বের করতে দেওয়া হয় ½ mv² ভাগ x, এটা তোমার f। ক্লিয়ার? এটুকু যদি হয় তাহলে তুমি এখানে মান বসাও। এখন মান বসায় তুমি পাবা কত? f = m এর মান কত? m এর মান 5, g এর মান কত? 9.8 ইন্টু এই x, তাই না? x m এর মান 5 প্লাস 0.1 ভাগ 0.1। ক্যালকুলেশন করে যা পাবা সেটা উত্তর আমাদের। হ্যাঁ, বুঝতে পারছি? খুব সহজ জিনিস, আশা করি তোমরা পারবে। এটা এই অংশটুকু তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই অংশটুকু তোমাদের কি? এই অংশটুকু তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? এই অংশটুকু তোমাদের হোমওয়ার্ক, পরে ম্যাথে আমরা যাই। পরে বলছে আমাদের ক্ষমতা। এটাই আমাদের এই চ্যাপ্টারে মনে করো লাস্ট টপিক, ক্ষমতা এবং কর্মদক্ষতা। ক্ষমতা এবং কি? কর্মদক্ষতা। ক্ষমতা এবং কর্মদক্ষতা তাহলে কি করতে আমাদের খেয়াল করবো, ক্ষমতার সূত্র কি? ক্ষমতা = P। ক্ষমতা হলো কি? P = W/T, অথবা W = তুমি জানো mgh ভাগ T, অথবা তোমাকে এরকম হইতে পারে Fs/T অথবা Fv। তুমি যাই বলো না কেন সবগুলো একই জিনিস, একটা সূত্র। এই লাইনটা আমাদের মাথায় রাখতে হবে, ক্ষমতার = হ্যাঁ। আর কর্মদক্ষতার কি সূত্র? কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা এটা = P out ভাগ P in ইন্টু 100%। আর তাহলে এটা = P মানে শক্তি বা কাজ, W out ভাগ W in ইন্টু 100%। আমাদের কি কৃত কাজ। কি হয়েছে? এটা কৃত কাজ।